মিরাজ মিয়া এবং রাকিব আল হাসান, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আমি শুরু করতে চাই মিরাজ মিয়া আপনার কাছ থেকে। অনেকগুলো আলোচনা, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, সো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। একটু শুরু করি নির্বাচন প্রসঙ্গে। সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনাদের কি কোনো সন্দেহ আছে, বা আপনাদের কি কোনো সন্দেহ উদ্রেক করবার মতো কারণ আপনারা দেখাচ্ছেন? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, জুলাই সনদ আইনি ভিত্তি দেবার আগে নির্বাচন নয়, গণপরিষদ ভোট আগে, ইত্যাদি নানান কিছু আপনারা নির্বাচনের আগে লাগিয়ে দিচ্ছেন। আপনারা কি কোনো সন্দেহের কারণ দেখছেন? প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সহ আলোচক হিসেবে রাকিব ভাই আছেন, রাকিব ভাইকে ধন্যবাদ। প্রথম বিষয়টি হচ্ছে, দেখেন, প্রধান উপদেষ্টা কিন্তু আরো প্রায় 6 থেকে 7 মাস আগে থেকে উনি বলছেন যে নির্বাচন উনি ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে আগামী জুন মাসের মাঝামাঝিতে করবেন। তো ওই জায়গা থেকে আসলে নির্বাচন প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনিও বলেছেন নির্বাচনটি ফেব্রুয়ারিতে হবে, এবং রাজনৈতিক সব দলগুলি মনে করছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে যে জুলাই সনদকে কেন্দ্র করে একটি বিভেদ লক্ষ্য করা যাচ্ছে, ওই জায়গাটিতে আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করে, সেখানে আর থার্ড ফেজে যে আলোচনা সেটি এখনো বাকি আছে। সেখানে যখন আসলে রাজনৈতিক দলগুলো যখন আলোচনায় বসবেন, আশা করি যে একটা মীমাংসায় আসবে। ওই জায়গা থেকে আমরা এনসিপি যেটি বারবার বলছি যে নির্বাচন আসলে ফেব্রুয়ারি কেন, এটি যদি সম্ভব হয় ডিসেম্বরে করা হোক, জানুয়ারিতে করা হোক, আমাদের কোনো আপত্তি নাই। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন হবে না, এটি আসলে এক ধরনের একটি কন্ডিশনাল ছিল, এবং নাহিদ ইসলামও কিন্তু স্পষ্ট করে মালয়েশিয়া সফরে গিয়েছেন। সেখানেও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে আসলে আমাদের সংস্কার এবং বিচার এবং হচ্ছে আমাদের যে রাজনৈতিক যে কাঠামো, সেখানে যদি সেটি পরিবর্তন না আসে তাহলে আসলে আমরা নির্বাচনের দিকে যাবো না, এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। এটি আসলে স্পষ্টত এই কারণেই দিয়েছেন, আপনি জানেন যে বর্তমানে যে জুলাই সনদটি হয়েছে, জুলাই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে ইন্টারিম সরকারের অধীনে যেই প্রায় 11টির অধিক সংস্কার কমিটি গঠিত হয়েছে, সেটিকে সংস্কার কমিটিগুলো আসলে কিন্তু নানা ধরনের অনেক ধরনের রাষ্ট্র সংস্কারের সুপারিশ তারা দিয়েছে। সেই সুপারিশগুলোকে আসলে প্রিসাইজ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের অধীনে আপনি জানেন যে 166টি সুপারিশ এনে তারা একটি স্প্রেডশিটের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছে। সেখান থেকে আসলে আরো প্রিসাইজ করে, যেগুলোতে সকল রাজনৈতিক দল একমত হয়েছেন, আংশিক একমত হয়েছেন বা কিছুটা দ্বিমত রয়েছে, এরকম বিষয়গুলো নিয়ে প্রায় 84টা বিষয়ে জুলাই সনদ অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সমস্যাটা হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া, এবং বিগত 1 বছর ধরে সংস্কার কমিটি এবং জাতীয় ঐক্যমত্য কমিশন অধীনে যে বিষয়গুলো আমাদের দেশের রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোতে পরিবর্তন আনবে, এই বিষয়গুলো তো এখন জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্যা হচ্ছে এই বিষয়গুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, এটার প্রক্রিয়াটা নিয়ে আসলে মিলে একটা। এইটা যদি আমরা যদি একটু সমাজে আমি যদি বলি, দেখেন এই প্রক্রিয়াটা নিয়ে আসলে বিএনপি যে প্রস্তাবটা তারা বারবার দিচ্ছে, তারা বলছে যে জুলাই সনদ যেটা আছে, যেখানে 84টা বিষয়ে সকল রাজনৈতিক দল প্রায় একমত কিংবা আংশিক একমত হয়ে একটা জায়গায় এসেছে, এই জায়গাটাতে আসলে বিএনপি তার দুইটা প্রস্তাবনা দেখাচ্ছে বাস্তবায়ন করার জন্য। প্রথম প্রস্তাবনাটি হচ্ছে এই যে জুলাই সনদের মধ্যে যে 84টি বিষয় রয়েছে, এর মধ্যে প্রায় হচ্ছে আপনার 17 কিংবা 22টার মতো, 17 থেকে 22টার মতো আছে যেগুলো আসলে আইনি বিধি সংক্রান্ত। যে আইনি বিধি সংক্রান্ত গুলো বিএনপি বলছে যে এগুলো আসলে ইন্টারিম সরকার চাইলে অধ্যাদেশের মাধ্যমে বা ইন্টারিম সরকার এগুলো বাস্তবায়ন করতে পারে। কিন্তু যে 60টির মতো যেটি আসলে সংবিধান রিলেটেড আছে, এই সংবিধান ইস্যুগুলো বিএনপি চাচ্ছে যে এগুলো এই সরকার আসলে কোনো ম্যান্ডেট নেই, এটি আসলে পরবর্তী নির্বাচিত যে সরকার জাতীয় সংসদ হবে সেখানে পার্লামেন্টে গিয়ে বাকি সাংবিধানিক যে 60টি ইস্যু আছে এগুলো তারা সলভ করবে। এ থেকে বিএনপির অবস্থান তারা স্পষ্ট করেছে যে যেগুলো আইনি রয়েছে এগুলো আসলে এখনই এই সরকার অধ্যাদেশের মাধ্যমে করতে পারে, কিন্তু যেগুলো সংবিধান রিলেটেড এগুলো আগামী সংসদের উপর তারা ছেড়ে দিচ্ছে। জামাত ইসলামের দিক থেকে তারা আসলে যেটি চাচ্ছে যে এই যে জুলাই সনদ যেটি রয়েছে, এদিকে তারা আসলে প্রথমত তারা আসলে এই ক্ষেত্রে তারা দুইটা দিক দেখাচ্ছে। একটা হচ্ছে যে আহ সরকার মানে আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তার একটা স্পেশাল যে প্রোক্লামেশন বা অধ্যাদেশ, এরকম একটা কিছু চাচ্ছে, যেটা আসলে বলা হয় যে আসলে সংবিধানের রাষ্ট্রের বিশেষ মুহূর্তে বিশেষ সময়ে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা, যে প্রোক্লামেশনের কথা তারা বলছে। এটার ক্ষেত্রে তারা বলছে আরেকটা তারা প্রস্তাব দিচ্ছে যে জুলাই সনদ যেটি আছে এটিকে আসলে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদটি বাস্তবায়ন করা হোক। এখন জামাতের দিক থেকে স্পষ্ট, এনসিপির দাবি হচ্ছে যে জুলাই সনদ যেগুলো আছে, এই জুলাই সনদটা বাস্তবায়নের পদ্ধতি হচ্ছে আপনি গণপরিষদ নির্বাচন করবেন, এই নির্বাচনের মাধ্যমে এই জুলাই সনদের যে সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো গণপরিষদের মাধ্যমেই সেটেল করে তারপরে আপনার নতুন সংবিধানের অধীনে যে নির্বাচন সেটি হবে। তো এই জায়গা থেকে আসলে তিনটা দল এখন তিন দিকে আসলে আমরা দেখেছি যে তারা তিন দিকে যাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে মনে করি যে নির্বাচনের যে ইস্যুটি এটি আসলেই এখন বর্তমানে এমন একটি ক্রিটিক্যাল জায়গায় এসেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটি যেমন অনেকাংশে সত্য, আবার তিনটি রাজনৈতিক দল যেটি আসলে বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের তিন দিকের যে মতভেদ, এটির কারণে আসলে এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে
জি। তো এই জায়গাটা যদি আসলে এখন এই দেখা যাবে যে অনিশ্চয়তা থেকে আপনি কি আপনার কি মনে হয়, তার মানে আপনারা অনিশ্চয়তাটাকে আপনারা প্রিভেল করছেন, মানে আপনারা বিএনপি দেখছে নিশ্চয়তা, তারা বলছে নিশ্চিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রমজানের এক সপ্তাহ আগে, আপনারা দেখছেন অনিশ্চিত। মানে আমরা অনিশ্চিত দিচ্ছি এই কারণে যে আসলে জুলাই সনদটা জি, যদি আসলে কারণটা আপনি আপনার ব্যাখ্যা করেছেন যে ৩ দলের ৩ রকম অবস্থান। আমি একটু রাকিব আল হাসান আপনার কাছ থেকেও একটু এই বিষয়ে ছোট করে যদি জানতে চাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, বা সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন রমজানের এক সপ্তাহ আগে নিশ্চিত। নিশ্চিত নাকি অনিশ্চিত? জি, আপনাকে ধন্যবাদ শারমিন আপা। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মন্ডলী এবং আমার সহ-আলোচককে শুভেচ্ছা জানাই। দেখুন, নির্বাচনটি ফেব্রুয়ারিতে রোজার আগে, আমরা রোজা সম্ভবত জানি 18 বা 19 ফেব্রুয়ারিতে রমজান শুরু হবে, চাঁদ দেখার উপর নির্ভরশীল, কিন্তু আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে আমরা সেটাই জানি। তো এর আগে কিন্তু ইলেকশন হওয়াটা উচিত, ইলেকশন হওয়াটা দরকার, এটা কিন্তু আমরা 13ই জুন যখন লন্ডনে জনাব তারেক রহমানের সাথে জনাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনূসের মিটিং হয়েছে, তারপর থেকে কিন্তু আমরা জানি। এবং এটা এই যে জল ঘোলাটা মোটাও দাগে সাধারণ মানুষের কাছে সেটা কেটে গিয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম যে ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রক্রিয়ার যে ঐক্যমত কমিশনের যে বৈঠকগুলো সেটি খুব স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল, এবং তারপরে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 826টির মধ্যে 775টি তারা একমত হয়েছে। তো সেখানে অলরেডি আমার সমালোচক বলেছে কিছু হচ্ছে কি আপনার সংবিধানে অনুযায়ী আপনার সংসদে করতে হবে, কিছু সংসদের আগে অধ্যাদেশ জারি করে করতে হবে, কিছু আংশিক করে গিয়ে তারপর পরে গিয়ে বাস্তবায়ন করতে হবে। সেটা মূল কথা না। মূল কথা হচ্ছে কি আসলে আমি যেটা মনে করি একজন সাধারণ সিটিজেন হিসেবে, সেটা মনে করি যে ইলেকশনটা ডিসেম্বরে হওয়া উচিত। এটা হচ্ছে আমার পার্সোনাল স্পেকুলেশন। কারণ হচ্ছে কি আমাদের দেখুন এই জি, মুহূর্তে এই আমরা যে অবস্থানে একটি বিএনপিও ছিল, কিন্তু বিএনপি তারপর লন্ডন বৈঠকের পর সেখান থেকে আসলে ফেব্রুয়ারিতে গেছে। হ্যাঁ হ্যাঁ আসলে আমি কখন আসছি হওয়া আসছি উচিত সে সেটা নিয়ে প্রসঙ্গে। যদি আমরা ডিবেটে না গিয়ে আমরা যদি মানে ওকে। ফেব্রুয়ারিতেই হবে কিনা, একদল বলছে নিশ্চিত আর একদল বলছে অনিশ্চিত, বা আর দুই দল বলছে একরকম অনিশ্চিত। এখন আচ্ছা সেই বাস্তবতা থেকে কি মনে হয় বা কোন দিকে যাচ্ছে আচ্ছা, সেই বাস্তবতা থেকে দেখুন, আপনি তো নিজে বলেছেন যে বিএনপি বলছেন নিশ্চিত হবে, এবং বিএনপির সাথে সুর মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টারা নির্বাচনকে পিছনে রাখেও তারা সামনে বলছিল, তারাও এখন কিন্তু বলছে যে একটি দলের জন্য কারো বক্তব্যে আমাদের ইলেকশন পিছিয়ে থাকবে না। আমি যদি বিশেষ করে যদি বলি যে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ আলী জওয়াসা কিন্তু বলেছে যে একজন ব্যক্তির মন্তব্য কিন্তু আমরা ইলেকশন কিন্তু আমরা পিছিয়ে দিব না, আমরা কিন্তু ইলেকশন ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। সেই দৃষ্টি থেকে আমি ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসন বা মিলিটারি সব স্টেক হোল্ডারদের সাথে আমি ব্যক্তিগত কথা বলেছি, তারাও বলেছে যে আমাদের ডিরেকশন রয়েছে ফেব্রুয়ারিতে ইলেকশনটি হবে, সে মোতাবেক কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ইলেকশন যে হবে এটা কিন্তু নিশ্চিত না, কারণ হচ্ছে কি সেটা একটা অনিশ্চয়তার ম্যাগ কিন্তু রয়ে গেছে। বিশেষ করে আপনি যদি দেখেন আমাদের ঐক্যমত সংস্কারের পরবর্তী সময় থেকে যখন 2রা আগস্ট শহীদ মিনারে যখন এনসিপি যখন বলেছিল যে তারা 24টি দফা দিয়েছিল, সেখানে কিন্তু তারা আবার নতুন সংবিধান চায়, তারা গণভোট চায়, গণপরিষদ চায়, সেকেন্ড রিপাবলিক চায়। তো এই ইস্যুগুলো মীমাংসা হওয়া ছাড়া তারা ইলেকশন করতে চায় না। এবং আজকেও তারা বলেছে তারা সংস্কার বাস্তবায়ন চায় না। তারা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, আর জনাব নাহিদ ইসলাম বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বলে মনে হয় না। সুতরাং এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং তাদের প্রত্যেকেরই কিন্তু একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে যে তারা আসলে ইলেকশন মুখী না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যখন ইলেকশনে পার্টিসিপেট করবেন, তার মানে হচ্ছে কি আপনার ইলেকশনে পার্টিসিপেট করার সেই ধরনের মানসিক প্রস্তুতি থাকা দরকার, শারীরিক প্রস্তুতি থাকা দরকার, মাঠের প্রস্তুতি থাকা দরকার, দলের প্রস্তুতি থাকা দরকার, যেটা আমরা এখন পর্যন্ত এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন যে 3টি মোটা দাগা শক্তি ইলেকশনকে বানচাল করতে চায় এবং ইলেকশনকে পিছিয়ে দিতে চায়, যারা জামাত তো ইলেকশনের 300 ব্যাপারে আসনের আগ্রহী না। প্রার্থী নির্ধারণ করে ফেলেছে, জামাতের তো একটা প্রস্তুতি দেখা যাচ্ছে। আবার কিন্তু জামাত কিন্তু আবার এই কথা বলছে 300 আসনের প্রার্থী দিচ্ছে, কিন্তু তারা কিন্তু আবার বলছে পিআর, তারা পিআর ছাড়া ইলেকশনে যাবে না। যদি আপনি 300 আসনের প্রার্থী দিতে চান বা দিতে চান, তাহলে আপনার পিআর এ কেন আবার আসছেন? কারণ পিআর থাকলে তো আপনি স্পেসিফিক কোনো প্রার্থী থাকে না। সুতরাং এই দলগুলোর কিন্তু আচরণে, কথাবার্তা এবং তাদের অ্যাক্টিভিটিতে ইলেকশন কেন্দ্রিক সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি না। এবং শুধু তাই না, তারা কিন্তু বারবারই বলছে যে সংস্কার বাস্তবায়ন ছাড়া, আজকেও কিন্তু বলেছে সংস্কার বাস্তবায়ন ছাড়া তারা, জনাব আক্তার হোসেন বলেছেন যে সংস্কার বাস্তবায়ন ছাড়া তারা ইলেকশন করতে দিবেন না, ইলেকশন হতে দিবেন না। মানে এই মোটা দাগে ল্যাঙ্গুয়েজ গুলো খুব কাছাকাছি। সুতরাং তাদের ইলেকশন কেন্দ্রিক যে কোনো প্রস্তুতি নেই। এবং ইলেকশনের আসলে আপনি দেখুন, আপনি যদি বিএনপি ছাড়া, বিএনপি একটা বড় দল, এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠের বাইরে, আওয়ামী লীগ মানে আমরা যদি বলি ফেসিবাদের বিলুপ্ত হয়ে গেছে বা ফেসিবাদ পালিয়ে গেছে, তা যদি আমি সরিয়ে রাখি, বিএনপি মোটা দাগে শক্তি। এর বাইরে যদি আপনি বলেন জামাত, এনসিপি এখনো নিবন্ধন পায়নি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, কারোই কিন্তু আপনি যদি ধরেন বিএনপি ছাড়া অন্য কোনো দল যদি ক্ষমতা আসে, তো রাষ্ট্র যদি চালাতে হবে, সে রাষ্ট্র চালানোর যে অ্যাটিটিউড বা রাষ্ট্র চালানোর যে
পূর্বপ্রস্তুতি সেটা কোনো দলের মধ্যে দেখা যাচ্ছে না। সুতরাং তারা যে ইলেকশন মুখী না সেটা কিন্তু তাদের আচরণে প্রমাণিত। এবং জি তার চেয়ে বড় কথা হচ্ছে কি এই জি আচরণ তার মানে আসলে আমি যদি সামারি করি, আমি যে প্রশ্নটা করছিলাম, অনিশ্চয়তা যাচ্ছে না। আমি যে Right. প্রশ্নটি করছিলাম নিশ্চিত নাকি অনিশ্চিত, সেইখানে আসলে সামারি করলে অনিশ্চিত কথাটাই বোঝা যায়। অনিশ্চয়তার ম্যাগটা এখনো কেটে যায় না। কেটে Right. যায় নাই বলে অনিশ্চয়তার ম্যাগটা আপনারা এখন কেটে বলছেন। যায় জি না। এই যে আপনি বলছিলেন বিএনপির সাথে সুর মিলিয়েছে সরকার, বা সরকারের সাথে সুর মিলাচ্ছে বিএনপি এখন নির্বাচন ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে, সেই ইস্যুটাতে আমি একটু পরে আসি, সুর মিলানোর ইস্যুটাতে। জি। কিন্তু নির্বাচন প্রসঙ্গে একটু আমি আরেকটু মিরাজ ভাই আপনার কাছে জানতে চাই। আগেও মনে হয় এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা হয়েছে, জোটের বিষয়ে আপনারা ইলেকশন মুখী না এরকম যেমন কথা আছে, আর অন্যদিকে এরকম কথা আছে একটা জোট নিয়ে আলোচনা চলছে। এনসিপি কে জোটের প্রস্তাব দিচ্ছে বিএনপি, এরকম খবর গণমাধ্যমে দেখা যাচ্ছে। মানে সালাউদ্দিন আহমেদ বলছেন জামাতের সঙ্গে জোটের সুযোগ নেই, তবে এনসিপির জন্য আলোচনার দরজা খোলা আছে। আহ, মানে আপনাদের ভাবনাটা কি, কোনো আপনাদের মধ্যে কোনো ভাবনা হয়েছে, কোনো আলোচনা হয়েছে এই বিষয়ে? আলোচনা প্রথমত আসলে জোটের যে ইস্যুটি আসে, দেখেন আমরা যখন জাতীয় নাগরিক পার্টি গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে তার কয়েকদিনের মধ্যে আমাদের যে সংবাদ সম্মেলনটি হয়েছিল সেখানেও আমাদের এই জোটের ইস্যুটি প্রশ্ন তোলা হয়েছিল। সেখানে আমাদের আহ্বায়ক কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছিল যে আসলে এনসিপি আগামী নির্বাচনে তারা কোনো জোটে যাবে না। প্রয়োজন হলে যদি কখনো জোট করার যদি প্রয়োজনীয়তা অনুভব করা হয় তাহলে এনসিপির নেতৃত্বে একটি জোট হবে, এরকম একটি ইঙ্গিত দিয়েছিল। তাহলে সেখানে স্পষ্ট করে বলেছিল যে এনসিপি আসলে জোটে যাবে না। পরবর্তীতে আসলে বিএনপি থেকে এটি তাদের একটি রাজনৈতিক দল হিসেবে আপনারা জানেন যে বিএনপি তাদের যে 31 দফা আছে সেখানে তারা স্পষ্ট করে বলেছে বিএনপি যদি কখনো দেশ গঠনের সুযোগ পায় তাহলে তারা জাতীয় সরকারের দিকে যাবে, জাতীয় সরকারে তারা সকল দলগুলোকে রাখবে। তো ওই জায়গা থেকে বিএনপি হয়তোবা তারা ভাবতে পারে যে আসলে অন্যান্য যে দলগুলো আছে, জুলাই ফেসিবাদ বিরোধী যে দলগুলো আছে, তাদেরকে একসাথে নিয়ে একটি জাতীয় সরকারের ব্যবস্থা করবে। তবে এনসিপি থেকে আমরা যেটি আসলে স্পষ্ট করেছি এবং আমাদের লাস্ট যে জেনারেল মিটিং হয়েছে সেখানেও আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ইলেকশনে আমরা আসলে কোনো ধরনের জোটে যাওয়ার যেটি আলোচনায় আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেখানে কিন্তু আমরা রিজয়েন্ডারও দিয়েছি আসলে আমাদের একদম অফিসিয়ালি যে আমরা আসলে কোনো জোটের দিকে যাচ্ছি না। আর সংস্কার ইস্যুটিতে যেটি বারবার আসছে আসলে যে অনিশ্চয়তার বিষয়টি, এটি দেখেন একটি গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু আরেকবার স্পষ্ট করেছেন যে আসলে বর্তমান যে সংবিধানটি রয়েছে এটি আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে অনেক বেশি কানেক্টেড, যে কারণে এই সংবিধানের কোনো পরিবর্তন আমরা চাই না। সংবিধানে যা কিছু পরিবর্তন হবে আগামী পার্লামেন্টে গিয়ে সংবিধানের অ্যামেন্ডমেন্ট আকারে সেগুলো পরিবর্তন হবে। কিন্তু ওই জায়গা থেকে আমরা বারবার বলেছি আসলে দেখেন সংবিধানের যে অনেক ইস্যু থাকে, যেটি আসলে দেখেন মেজর জিয়াউর রহমান যখন পঞ্চম সংশোধনী এটি নিয়ে আসেন সেটি কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে আসলে হাইকোর্টের একটি রায় কিন্তু সেই সংশোধনী বাতিল হয়ে যায়। তো এই জায়গা থেকে আসলে আমরা এনসিপি বারবার উদ্বেগ প্রকাশ করছি যে বেগম জিয়া তিনি যেটি আওয়ামী লীগের সময় ফেসিবাদে আমলে তিনি বলেছিলেন আমরা যদি কখনো সুযোগ পাই এই সংবিধান আমরা ছুড়ে ফেলে দিই। তো এই জায়গা থেকে আসলে আমরা বারবার বলছি যে আসলে এই সংবিধানে আপনি যতই অ্যামেন্ডমেন্ট করেন না কেন, আসলে এই যে জুলাই আমি যে চার্টারের কথা বললাম যে প্রায় 60টির মতো বিষয় যেগুলো সংবিধান রিলেটেড, তো এখন আপনি এই সংবিধান রিলেটেড এগুলো আসলে এতগুলো ইস্যু, প্রায় 60টির মতো ইস্যু, আপনি কতটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আসলে এগুলো সংবিধানে আপনি ইনকর্পোরেট করবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ধরেন আপনার এই গত 1 বছর ধরে আপনার আলোচনা করা হচ্ছে যে আগামী পার্লামেন্টে এটি আসলে পার্লামেন্টে উচ্চকক্ষ বা একটি আপার হাউস থাকবে, এটি সব দল একমত, এমনকি বিএনপির 31 দফায় আছে। তো এই দলটিতে আসলে কারো কোনো নোট অফ ডিসেন্ট নাই। তো এখন আপনি যদি আসলে এই সাংবিধানিক এই ইস্যুগুলোকে যদি আপনি আগে নির্বাচন আগে যদি সেটেল না করেন তাহলে আপনার এই যে 22 সালের আপনার 26 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হচ্ছে সেখানে তো আসলে পার্লামেন্টের আপার হাউসটি হচ্ছে না। কারণ তখন আপনি যদি এটি সাংবিধানিক এই সংস্কারটুকু যদি আপনি নির্বাচনের পরে সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি আপার হাউস নিয়ে আসেন তাহলে আপনার আপার হাউস অ্যাপ্লিকেবল হচ্ছে কিন্তু আবার 2032 সালের যে নির্বাচন হবে তখন গিয়ে অ্যাপ্লিকেবল হচ্ছে। আপনি বলছেন যে প্রাইম মিনিস্টারের যে বয়সের যে লিমিট কমাবেন, মানে 10 বছর জীবনে সর্বোচ্চ, এটি আপনি সবাই গত 1 বছর ধরে আপনারা সবাই এটা সেটেলমেন্ট করলেন, করার পরে এখন আপনি বলছেন যে এই ইস্যুটি আপনি এখন এটি অ্যাপ্লাই করবেন না, এটি আসলে আপনি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারপরে সংসদে গিয়ে করবেন। তার মানে এটি অ্যাপ্লিকেবল হবে 2032 সাল থেকে। এই জায়গা থেকে আমরা কিন্তু বারবার বলে আসি এনসিপি আসলে জামাতের যে ব্যাপারটি ইস্যুটি আসলে তাদের আসলে দেখছি তাদের আসলে কোনো কনসিস্টেন্সি কিন্তু নাই। তারা একদিকে যেমন যেটি রাকিব ভাই বললো, একদিকে তারা পিয়ার পদ্ধতি কিন্তু তারা এটা রিসেন্টলি নিয়ে আসছে যে আমরা লোয়ার হাউসে পিয়ার চাচ্ছি, একদিকে আবার তারা 300 আসনে তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে, আবার একদিকে তারা এখন বলছে যে তারা আসলে গণভোট আকারে চাচ্ছে। গণভোট আকারে চাইলে আসলে দেখা যাচ্ছে আপনার যে জুলাই যে চার্টারটি রয়েছে এটি আসলে সংবিধানের উপরে উঠতে উঠে যায়। কিন্তু একটা রাষ্ট্রের আইনের যে হায়ারার্কি হচ্ছে আপনার রাষ্ট্রের স্বাধীনতার সময় রাষ্ট্রের যে প্রোক্লামেশন বা স্বাধীনতার যে ঘোষণাপত্র থাকে আইনের হায়ারার্কিতে সেটি থাকে সর্বোচ্চ, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ থাকে রাষ্ট্রের যে কনস্টিটিউশন, তারপরে হচ্ছে রাষ্ট্রের যে অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে যে সকল বিধিগুলো হয় সেগুলা। এখন এরকম একটি পরিস্থিতি আসলে জামাতের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করতেছি। কিন্তু এনসিপি কিন্তু দেখেন একদম যেদিন নাগরিক কমিটি গঠিত হয়, নাগরিক কমিটি এবং যে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কিন্তু এনসিপি গঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের আপনি যদি দেখেন অক্টোবরের দিকে তাদের যে 5 দফা দাবি ছিল সেখানে কিন্তু আসলে সেকেন্ড রিপাবলিক, নতুন কনস্টিটিউশন এটা দাবি দিয়েছিল। নাগরিক কমিটি যেদিন আত্মপ্রকাশ করে তার যে 8টা দফা এবং ছিল এই বিষয়গুলোর সাথে কনসিস্টেন্টলি আবার বিএনপি এগুলোর সাথে একমত হয় না। সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচন, সংবিধান পুনর্লিখন, এই বিষয়গুলোর সাথে একমত হয় না। একমত হওয়ার প্রক্রিয়ায় আপনারা আছেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু আমি একটু জুলাই সনদ নিয়ে যখন এখন এত বিষয় রয়ে যাচ্ছে, কারণ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি না হলে নির্বাচন নয়, নাহিদ ইসলামও তেমনটি বলছেন, সেখানে আমি একটু সার্জিস আলমের একটা পোস্ট ফেসবুকে তিনি করছেন, আমি একটু সেটি উল্লেখ করতে চাই। তিনি বলছেন জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপে শুরু হতে পারে, তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছু গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না। কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সকল ক্ষমতা ভরে দেওয়া হবে। আমি আসলে জানি না আপনারা কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন, কাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিচ্ছে মিরাজ মিয়া, মানে সার্জিস আলম, কাদের মুখোশ উন্মোচন করা হবে, সেই মুখোশ আপনাদের কাছে উন্মোচিত কিনা? দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে যেই প্রত্যাশা নিয়ে আসলে গঠিত হয়েছে, আমরা বারবার দেখতে পাচ্ছি যে তাদের, এর আগেও আমি একটি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। দেখেন, আপনার যে জুলাই চার্টারটি আপনি করলেন, এই চার্টার করার আগে হচ্ছে আপনি ঐকমত্য কমিশন যে স্প্রেডশিটটি 166টি সংস্থা নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে, তখন কিন্তু সেখানে আরেকটি অংশ ছিল সেই স্প্রেডশিটই, যে আসলে আমরা যেই বিষয়গুলোতে একমত হব, এই বিষয়গুলো আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে, এটিও কিন্তু আসলে জুলাইয়ের ওই যে ঐকমত্য কমিশনের যে চার্টারটি ছিল সেখানে ছিল। তো ওই জায়গা থেকে আসলে সেখানে 6টি পদ্ধতি ছিল, যে আমার আসলে যে বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল একমত হবে এটা বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে, যেমন তাদের 6টি বিষয় ছিল, যে একটা হচ্ছে গণভোট, গণভোটের মাধ্যমে আমরা জুলাই সংসদে বাস্তবায়ন করবো। আরেকটা ছিল যে পরবর্তী সংসদ, নির্বাচিত সংসদে এসে তারা পার্লামেন্টে বাস্তবায়ন করবে। আরেকটা পদ্ধতি সেখানে উল্লেখ ছিল যে গণপরিষদের মাধ্যমে এই ব্যাপারগুলো সেটেল করে তারপরে নির্বাচন হবে, তারপরে হচ্ছে এটা হবে সেখানে। আর আরেকটা ছিল যে সরকারের যে অধ্যাদেশ, ইন্টারিম গভর্নমেন্ট। এরকম মোট 6টা পদ্ধতি ছিল। এখন সরকার দেখেন এই 6টা পদ্ধতি মানে আলোচনা না করে এখনো রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা সুনির্দিষ্ট বাস্তবায়ন, যে সরকার কিন্তু একটা সুনির্দিষ্ট হতে হবে, যে আমি এটা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দিচ্ছি, এটা সুনির্দিষ্ট, অথবা আমি গণভোটের দিকে যাচ্ছি, অথবা আমি গণপরিষদের দিকে যাচ্ছি। সরকার এই ব্যাপারটা কিন্তু আসলে এখনো সেটেল করে না। সেটেল না করে আপনি যখন লন্ডন বৈঠকে আসলে নির্বাচনের ঘোষণাটি আপনি দিয়ে দেন, আমরা মনে করছি যে এটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে এটি আসলে সাংঘর্ষিক। এবং জুলাইয়ের যে ঘোষণাপত্রটি প্রফেসর ইউনূস স্যার যেটি পাঠ করলেন, সেখানেও কিন্তু আসলে তিনি বলে দিয়েছেন যে স্পষ্ট করে একদম 27 কিংবা 28 নম্বর ধারাতে, যে এই জুলাই ঘোষণাপত্রটি পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার এসে তারা যখন সংবিধানটি সংশোধন করবে সেখানে এটিকে স্বীকৃতি দেবে। অথচ একদিক থেকে তিনি কিন্তু আবার এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে আছেন, এবং এই জাতীয় ঐকমত্য কমিশন এই বিষয়টি এখনো আনসেটেল, এটি এখন আনডিফাইন্ড যে এটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে। কিন্তু তার আগেই এখানে যখন আনসেটেল রেখে তিনি আপনারা তার তার আগে বিরোধিতা করছেন যে তার আগে এটা বলে দেওয়াটা বিরোধিতা করছেন। আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলে তার একটি সুনির্দিষ্ট পথরেখা দেওয়া উচিত, যে আসলে আমরা জুলাই সনদটি কিভাবে বাস্তবায়ন করব। কিন্তু কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। কাদেরকে বলছেন এই কথাটা সার্জিস আলম? সার্জিস আলম এটা তার আসলে যে ফেসবুক পোস্ট দিয়েছেন, এটার ভাবার তো কি তিনি ভালো করে বলতে পারবেন। তবে যতদূর আসলে অনুমান করা যাচ্ছে, আসলে এই যে জুলাই সনদ সংস্কার, তারপরে বিচার নিয়ে আসলে সরকারের মধ্যে এক ধরনের যে ইনকনসিস্টেন্সি, অনীহা, বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা আসলে তারা কতটুকু ধারণ করেন, এটা নিয়েও আসলে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। তো এই জায়গা থেকে আসলে সার্জিস সরকারকে উদ্দেশ্য করে কিংবা ওভারঅল যারা আসলে এটার বিরোধিতা করছে সবাইকে উদ্দেশ্য করে হয়তো বলেছে, মানে সরকারকে উদ্দেশ্য করে, মানে সরকার আসলে জান নিয়ে পালাইতে পারবে না, সরকারে যারা আছেন তারা, এরকম কিছু না। আমি যেটা আসলে রিড করতে পেরেছি ওই পোস্টটা পরে, যেটা আপনি এখন পড়লেন, এটা আসলে আমি যেটা বুঝতে পারছি যে এই যে সংস্কার নিয়ে যারা আসলে কোনো সুনির্দিষ্ট রূপরেখা না দিয়ে আপনার মানে এক ধরনের নির্বাচনের দিকে চলে যাওয়া, একটা দলের দিকে হেলে যাওয়া, যেটা আসলে রাকিব ভাই কিছুক্ষণ আগে বললেন, যেটা আসলে সরকারি করছে, সরকারি তো আসলে নির্বাচনের দিকে যাচ্ছে, বা আর কারা নির্বাচনের দিকে আগাবে, সরকারের হাতে সেটি। তাহলে সরকারের ক্ষেত্রে এর জন্যই এই এক রকমের থ্রেট, যে শেখ হাসিনা জান নিয়ে পালাইতে পারলেও আপনারা সেটা পারবেন না, এবং তারপর আরো অনেক থ্রেট। এই যে থ্রেট, রাকিব আল হাসান, থ্রেটের বিশেষ করে শেষের দিকের যে লাইনগুলো, এগুলো কি খুব মানে সুন্দর লাইন বা শ্লীল যেটাকে বলি সেরকম ভাষা বলে মনে হয়? না, আমার কাছে একদমই মনে হয় না, এবং এগুলা দায়িত্বশীল অবস্থান থেকে, মানে আমি এনসিপির
বা আমরা প্রেসিডেন্ট মেম্বার তো সেটা কোনো একজন পোস্ট থেকে উনি আর একজন হয়তো অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমার কাছে কোনো রাকিব, ব্যাখ্যা আপনার নেই। আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। আপনার মনে হয় নেটের সমস্যা হচ্ছে, কানেকশনে মনে হয় সমস্যা হচ্ছে আর কি, ভেঙে ভেঙে যাচ্ছে কথাগুলো। দেখেন, আপনি যদি কিছু করার থাকে আপনার কাছে, আপনি দেখতে পারেন। আমি একটু তাহলে মিরাজের কাছে আরেকটু, আপনি এটা ঠিক করতে করতে মিরাজের কাছেই শুনে আছি। মানে এই কথাগুলোর মধ্যে কি শ্লীলতার অভাব আছে, বা নাকি যথাযথই বলে মনে করেন? বিশেষ করে শেষ অংশটুকু পড়তে আমার বেশ আপত্তি লাগছিল, কিন্তু এখন এত বেশি এরকম কথা হচ্ছে যে আপত্তি করে আর আসলে খুব বেশি আটকানোর জায়গা নেই, যার কারণে পড়েই দিলাম। আসলে এটা কি খুব মানে যথাযথ ভাষা ব্যবহার হচ্ছে? দেখেন, 5ই আগস্টের পরে আমরা আসলে সবাই যে ধরনের রাজনৈতিক সংস্কৃতির, আমরা কিন্তু আসলে রাজনীতির শাসনতান্ত্রিক কাঠামোরও যেভাবে সংস্কার চেয়েছি এবং রাজনীতির সংস্কৃতিতে কিন্তু আমরা একটা ইতিবাচক সংস্কার চেয়েছি। তো ওই জায়গা থেকে আসলে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আসলে রাজনীতিবিদদের মধ্যে এই ধরনের ভাষাগত যে দৃষ্টিকটু, যে ভাষার যে ব্যবহার, এটি আসলে এই বর্তমান সিচুয়েশনে কিছুটা বেড়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সার্জিস আলম তার পোস্টের একদম শেষের দিকে যেই শব্দ ব্যবহার করেছেন, আমি জানি না তিনি কোন উদ্দেশ্যে বা ভাষা তার আরেকটু মার্জিত হওয়া উচিত ছিল। একইভাবে আমরা দেখছি যে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেমন হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা আপা, উনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, একজন রাজনীতিবিদ হিসেবে উনিও যে ধরনের সাম্প্রতিক সময় যে ধরনের ভাষা ব্যবহার করছেন, আমরা আসলে মানে তারপরেও কি ওই শব্দগুলো বলতে, মানে ধরেন রুমিন ফারহানার সেই শব্দটি নিয়ে আপত্তিকর শব্দ, নিঃসন্দেহে আমি বলতে পারি যে উনি ফকিন্নির ফকিন্নি বলেছেন সম্ভাবনা, বা ফকিন্নির বাচ্চা এরকম কিছু একটা বলেছেন একদম। কিন্তু সেই ধরেন আমরা আমাদের যে সংস্কৃতি, আমরা গুরুজনদের সামনে কিছু শব্দ, কিছু ভাষা বলতে বা শুনতেও খুব অপ্রস্তুত হয়ে যাই ইদানিং সময়ে। মানে তরুণদের মধ্যে এই শব্দগুলোর বেশি উচ্চারণ দেখছি। ফকিন্নি শব্দটা মোটামুটি আমরা শুনলে খুব লজ্জা লেগে যায় না আমাদের, কিন্তু কিছু কিছু শব্দ আছে শুনলে আমাদের লজ্জা লাগে, বলতে আপত্তি হয়, শুনতে আপত্তি হয়। আপনাদের এর মধ্যে এই বিষয়গুলো বেশি আসছে। আপনি সার্জিস আলমের কথাটা বলছিলেন, আমি একটু হাসনাত আবদুল্লাহরও একটা পোস্ট একটু একটু বলতে চাই। কদিন ধরে আমরা আওয়ামী লীগের বিভিন্ন সেলে দেখেছি এই সিডিআই শব্দটির ব্যবহার বেশ হচ্ছে, কিন্তু শীর্ষ কোনো নেতাদের কাছ থেকে আমি দেখি নাই, অন্তত থাকলে হয়তো আমি সেটা ফলো করতে পারি নাই। কিন্তু আমি দেখছি হাসনাত আবদুল্লাহ, আপনাদের দলের শীর্ষ নেতা একজন, তিনি এরকম লিখছেন, খুনি হাসিনা, ওই সিডিআই, আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজম, বাংলাদেশের জনগণের পক্ষে না দিয়ে মুজিবের জন্য শোক করা সেলিব্রিটিদেরকে ওই শব্দ। মানে একটু বলবেন যে এই শব্দগুলো কি খুব যথাযথ ব্যবহার করছেন আপনারা? না, দেখেন, এই শব্দগুলো আসলে জুলাই গণঅভ্যুত্থানের যখন চলাকালীন সময়, যখন আসলে নির্বিচারে গুলি করে মারা হচ্ছিল, তখন থেকে কিন্তু ধরেন এই ধরনের শব্দগুলা বা রাজনীতিতে এই ধরনের মানে রেটরিক ব্যবহার কিন্তু তখন থেকে হয়ে আসছে। মানে জুলাই গণঅভ্যুত্থানটা যখন একদম সরকার পতনের দিকে মুভমেন্ট করে, তখন আসলে সবাই এক ধরনের যে আসলে সুশীলতা বর্জন করে এই ধরনের একদম বিপ্লবিক যে ভাষা, তারা এটাকে আসলে আমরা তখনকার যে জেনজি জেনারেশন আমরা যেটা বলছি, সবাই কিন্তু এই ধরনের ভাষা তখন এক ধরনের নর্মালাইজ হয়ে গেছে। এখন একটি গণ অভ্যুত্থানের সময় যখন একটি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বা একটি ফেসিস্ট রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে যখন এই ধরনের একটি বিপ্লব সংগঠিত হয় বা গণ অভ্যুত্থান আপনি যাই বলেন না কেন, তখন আসলে ভাষাগত দিক থেকে আসলে কিছুটা বিপ্লবিক বা পরিবর্তন এই ধরনের আসে। কিন্তু আমরা আসলে যেটা এগুলোকে বিপ্লবী ভাষা বলে? না না, আমরা যেটা বলেছিলাম যে আসলে তখন এই ধরনের ভাষার ব্যবহারটা কিন্তু তখন থেকে শুরু হয়। মানে বাজার যে আন্দোলনটি যখন সরকার পতনের দিকে মুভমেন্ট নেয়, আপনি যদি খেয়াল করেন, মানে জেনজি বা ইউনিভার্সিটি স্টুডেন্ট পর্যায়ে যারা তখনকার পোস্ট গুলো যদি আপনি লক্ষ্য করেন, এই ধরনের ভাষা কিন্তু আসলে তখন থেকে শুরু হয়। তো আমার কাছে যেটি মনে হচ্ছে আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থানের আসলে যেই ধরনের একটা স্পিরিট ছিল, মানে যেই ধরনের একটা উদ্দীপনা, ওই জায়গা থেকে আসলে তাদের যে প্রত্যাশা ছিল সংস্কার, তারপরে রাষ্ট্রের বিচার, একটি নতুন বাংলাদেশ, ওই জায়গা থেকে আসলে এখন এই ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে। তো ওই জায়গা থেকে আমি মনে করছি যে আসলে এই ধরনের ভাষা আসলে ব্যবহার করা উচিত না। আমাদের রাজনীতির যে সংস্কৃতি আছে সেখানে আসলে রুচিশীল, মার্জিত, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাশীল, এই ধরনের ভাষা আসলে ব্যবহার আপনার এই করা মনে উচিত। করাটাকে আমি অন্তত স্বাগত জানাতে চাই, কিন্তু আপনার দল কেন সেটা মনে করছে না, দলের শীর্ষ নেতারা কেন সেটি মনে করছে না, বা এরকম শব্দ ব্যবহারের পরে দল থেকে কেন কিছু বলা হচ্ছে না, সেটি নিয়ে একটু যদি পরে কখনো শোনার সময় হয়। আমি রাকিব আল হাসান, আশা করছি আপনাকে এখন শুনতে পাবো। এই ভাষার ব্যবহার নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমাকে শোনা যাচ্ছে এখন? আপনাকে আমি এখন শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? পাচ্ছি রাকিব, আপনি আমাকে শুনতে আচ্ছা, পাচ্ছেন? ওকে, ফাইন। জি।
জি, পারফেক্ট। যে আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, আমি আপনি যে শুনতে পাচ্ছেন না? বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আপনি শুনেছেন কিনা, মিরাজ মিয়া বলছিলেন যে বিপ্লবের পরে বা জেন জির একটা ভাষা একরকম এই ধরনের বিষয়গুলো চলে আসছে। আমি বলছিলাম, আপনি শুনছিলেন সার্জিস আলমের সেই পোস্টের শেষের দিকের অংশের যে ভাষাটা, বা কদিন আগে হাসনাত আব্দুল্লাহ কালচারাল ফ্যাসিজম, ওই সিডিআই শব্দের ব্যবহার ফেসবুক পোস্টে, পাবলিক পোস্টে এরকম শব্দের ব্যবহার, বা যদি আমি আরো একটু বলি, এই ফজলুর রহমান এর বাসার সামনে যেই বক্তব্য দেওয়া হচ্ছে এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, টিনের চালে কাউয়া পরের লাইন আর বলা যায় না, তারপরে তারেক রহমানকে নিয়ে বিশ্ববিদ্যালয় একদম এলাকায় এরকম বক্তব্য হুম, হুম, এসেছে। হুম। আমি একটু মোটা দাগেই জানতে চাই, আসলে তরুণদের মধ্যে কি এইরকম অশ্লীল শব্দ ব্যবহার খুব উৎসাহব্যঞ্জক ব্যাপার? না, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে কি, দেখুন আমাদের এই মুহূর্তে বাংলাদেশ যারা রাজনীতি করছে তারা কিন্তু ফেসিবাদ বিরোধী একটা ছিল, এবং এই পুরো শক্তি এখন এই মুহূর্তে আপনি দেখুন যে ক্ষমতার ওপর এবং সবকিছুকে কেন্দ্র করে, এবং তার চেয়ে হচ্ছে কি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, এবং আমি মনে করি যে এটা একটা টার্গেট, একটা প্রি প্ল্যান হচ্ছে। আমি আরো উদাহরণ বলে হচ্ছে কি, যখন যুব দল কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটি সরকারি কুয়েট ক্যাম্পাসে এই স্লোগান দিল, যেখানে এটি দলীয় অন্তর্কোণ দলে সেটি আসলে সামাজিক কেন করে না, ব্যবসায়িক অন্তর্কোণ করে করা হয়েছিল, যেটি বিএনপির পক্ষ থেকে অ্যাড্রেস করেছে, কাশিদার করেছে বিএনপি, বহিষ্কার করেছে এবং নিজ থেকে বিচার চেয়েছে। সে জায়গা থেকে তারেক রহমানকে টেনে, জায়গা টেনে জিয়া রহমানকে টেনে সেটিকে মানে নানাভাবে অশ্রাব্য ভাষায় বক্তব্য দেওয়া হয়েছিল। আপনি দেখুন আমাদের আমি কিন্তু ধরুন হাসিনার সমালোচনা করেছি, আমরাও কিন্তু অনেক ভাষায় ফেসবুকে বলে সব আগে, কিন্তু কিন্তু এখন আপনার যেভাবে টার্গেট, যেভাবে অ্যাটাক করা হচ্ছে আসলে খুবই দুঃখজনক। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমি এটা একটা লাইন অফ পয়েন্ট আপনি জানতে চান তাহলে এটা একটা মানে প্রেক্ষাপট পেয়ে যাবেন। আপনি যদি খেয়াল করেন যে এনসিপি বিশেষ করে যারা, আপনি দেখুন জনাব নাসির পাটোয়ারি কিন্তু যখন প্রথম কক্সবাজার গেলেন, তিনি তার সালাউদ্দিন আহমেদটি ছিলেন, তারপরে তিনি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? খুব ডিস্টার্ব হচ্ছে, আমি খুব কষ্ট করে বোঝার চেষ্টা করছি। আমার কাছে কিন্তু শোনা যাচ্ছে, আমার কিন্তু দেখা যাচ্ছে। তো আপনার কাছে মিরাজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা, রাকিবকে? এখানে খুবই অস্পষ্ট শোনা যাচ্ছে। জি, আমার কাছে তাই মনে হচ্ছে, খুবই অস্পষ্ট আসলে। আমি দুজনকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আপনাকেও ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু একটু শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, আপনি দেখুন নেত্রকোনা তো জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু জনাব লুৎফুজ্জামান বাবরকে তিনি অ্যাটাক করে, একই ধরনের অ্যাটাক করে কথা বলেছিলেন। তারপরে তিনি আপনি দেখুন সর্বশেষ তিনি সেনাবাহিনীকে কেন্দ্র করে তাদেরকে খুব মানে সমালোচনা, আমরা প্রত্যেক জন্যই করতে চাই সমালোচনার ঊর্ধ্বে না, কিন্তু আপনি যেই ল্যাঙ্গুয়েজে সমালোচনা করেন, যে পরিমাণ ইনসাল্ট করা হচ্ছে একজনকে টেনে পুরো বাহিনীকে, সেটি যত আপত্তিকর। এবং তারপর যদি আপনি দেখেন টকশো তো কিন্তু আপনি দেখুন এনসিপির সাথে কিন্তু প্রায় এখন প্রায় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এনসিপির সাথে বিএনপি বা অন্যান্য সাংবাদিক বা সুশীল সমাজ যারা যায় টকশোতে, তাদের সাথে খুব এটাকে, আমি গতকালের উদাহরণ আপনাকে দেই, সম্ভবত ডিবিসিতে জনাব হেলালের সাথে জনাব এস এম মোস্তাফিজেরও একটি বাকবিতন্ড হয়েছে, এবং তারা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে একটা প্রি প্ল্যান আকারে তারা বিএনপি নেতা বা অন্যান্যদেরকে আসলে ক্ষিপ্ত করে, উত্তপ্ত করে দেওয়ার চেষ্টা করতেছে। এবং যেহেতু তাদের একটা মোটা দাগের মাইন্ডসেট আসলে ইলেকশন কেন্দ্রিক না এবং ইলেকশন বিমুখী তারা, তো সুতরাং এটাকে আসলে তারা ওইভাবে নর্মালাইজ করার চেষ্টা করছে। এবং একসাথে ফেসবুকে আপনি দেখুন, ফেসবুকে আপনি যেটা জনাব সার্জিস আলমের কথা বলছিলেন যে ভরে দেওয়া বা এই জাতীয় কথাবার্তা, এগুলো মিনিং কি আমি আসলে জানি না। তো এই ধরনের অশালীন ভাষা যেটা আসলে প্র্যাকটিস করে একটা নরমালাইজ করা হচ্ছে, এবং এটাকে আসলে জ্যানজির ভাষা, উনি যেটা বলতে যাচ্ছিলেন যে জ্যানজির ভাষা হিসেবে উপস্থাপন করে সেটাকে আসলে পরবর্তী প্রজন্মের কাছে আলফা বা বিটা বা যেই হোক না কেন সেটাকে আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা মনে করতেছে যে এটা আসলে মূল রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু এটা যেটা অপসংস্কৃতি, এবং এটার সাথে কিন্তু আরেকটা আপনি যদি দেখেন কিশোর গ্যাং এবং মব কালচার জড়িত। আমাকে কি একটু এটা বলতে পারেন রাকিব, আপনারা, আপনি অনেক বিশ্লেষণ করেন, পড়াশোনাও করেন, এই অপসংস্কৃতি বা এই যে ভাষা, ল্যাঙ্গুয়েজ যেটি এখন আমরা রিসেন্টলি মানে রিসেন্ট সময় থেকে শুনতে পাচ্ছি, এটির কি কোনো, এটি কি মানে অটোমেটিক্যালি এসেছে, নিজ থেকে চলে এসেছে বিষয়টা এরকম, নাকি কোথাও থেকে এটিকে পুশ করা হয়েছে বা আনা হয়েছে, এটিকে ছড়ানোর ব্যবস্থা করা হয়েছে, নাকি এটা আসলে অটোমেটিক ব্যাপার? এটা আসলে না, এটা অটোমেটিক আসলে ব্যাপার না। এটা আসলে দেখুন মানে যখন কেউ একজন এগুলো করে অনেক বেশি বিখ্যাত হয়ে যাচ্ছে, অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে,
অনেক বেশি পপুলার হচ্ছে। এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিস্টরা রয়েছে, ইউটিউবে অনেক অ্যাক্টিভিস্টরা রয়েছে, তাদের মাধ্যমে এটা ছড়িয়েছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনার ওই জুলাই অগাস্টে এই লেভেলের অশ্রাব্য হয় নাই, এটাকে আপনি মোটা দাগে তাও মেনে নেওয়ার মতো, মানবিক অশ্রাব্য বলতে চাই আমি, সে লেভেলে চলছিল যে ধরুন মানে সেটাকে আসলে ওয়ার ফেলতে পারবো না যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেটি আসলে স্লোগানের পর্যায়ে ছিল, ছন্দ মিলে স্লোগানের পর্যায়ে ছিল। কিন্তু ধরুন 1 2 3 তারপরে ড্যাশ 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 টিয়ার চালে কাউয়া ড্যাশ ড্যাশ ড্যাশ, এখন এই জিনিসগুলো তো ধরুন আপনার সামনে আমি উচ্চারণ করতে পারছি না, এবং শুধুমাত্র আসলে তো সেটা থেকে এগুলো যারা তারা বলছে যে এগুলো করে ফেসবুকে আসলে কিছু কমেন্ট কামানো যায়, এবং কিছু মানুষেরও মানে জনশ্রুতি অর্জন করা যায়, মানুষের সাপোর্ট অর্জন করা যায়। একটা জিনিস ব্যাপারটা হচ্ছে, দেখুন এনসিপির আসলে একটু ক্রিটিক করতে চাই, দেখুন এনসিপি কিন্তু আসলে সবকিছু ফেসবুক কেন্দ্রিক মনে করতেছে। তখন ফেসবুকে কার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যদি আমি একটু বলি, বা অন্যান্য কারো বিরুদ্ধে যদি আমি একটু বলি, তাহলে কিছুটা লোক আসে। এবং সোশ্যাল মিডিয়ায় যে বুলিং এর একটা ব্যাপার স্যাপার থাকে, নারীদেরকে বুলিং করার ব্যাপার, বডি সেন্ড করার ব্যাপার, এবং তাতে আরো মানে ডেঞ্জারাস যে জিনিস আমি দেখি সেটা দেখুন, আপনার একজন নারী হয়ে নারীকে এখন বুলিং করা এটা খুব নরমালাইজ হয়ে গেছে। আপনি দেখুন এনসিপির কেন্দ্রীয় নেত্রী, সম্ভবত যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন, তিনি কিন্তু একটা আপত্তিকর মন্তব্য করেছিলেন ফেসবুকে, তারপরে আবার তিনি এটা ডিলিট করে দিয়েছেন, আবার সেটার জন্য তিনি একটা বেসরকারি টিভি চ্যানেল টক শোতে আবার তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চাইছেন। তো আমার কথা হচ্ছে, আপনি যখন একটা দায়িত্বশীল পর্যায় থেকে আপনারা এগুলো করেন, রাজনীতির চাকরি করতে চাইছিলাম, এবং আমাদের তরুণদের প্রতি বা তারুণ্যের প্রতি যেটা আশা ভরসা ছিল, যেটা আসলে ধরুন মাত্রায় প্রশাসনিক ব্যর্থ হয়েছে, সে জায়গা থেকে দেখুন কালচারাল পর্যায়ে আমরা সেটাকে আসলে করছি। তার চেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখুন আমাদের কিন্তু মানে রাজনৈতিক পরিচয় মানুষের একমাত্র পরিচয় না, আমাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে সামাজিক পরিচয় রয়েছে, একটি মানবিক পরিচয় রয়েছে। সবকিছুকে আসলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে নিয়ে যাওয়াটা আমি মনে করি যে এটা আসলে ব্যাড কালচার এবং ব্যাড প্র্যাকটিস। তো সেটা থেকে আসলে আমাদের ধরুন আমাদের রাজনীতি, ইলেকশন আসবে, ইলেকশন যাবে, গণ অভ্যুত্থান হবে, সরকার পতন হবে, সরকার আসবে, এই জিনিসগুলো একটি চলমান প্রক্রিয়ার অংশ। কিন্তু আমরা যে ধরুন আমরা আমাদের রুট এডুকেশন আর কালচারের যে ঘাটতিগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু এই ক্ষতটা কিন্তু আসলে যুগ যুগ ধরে আমাদের বোঝাতে হবে, এবং এই জিনিসগুলোতে আসলে আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদেরকে যেমন দায়িত্বশীল ভাবে রাখতে হবে, যারা রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আমি একটু মিরাজ মিয়ার কাছেও যেতে চাই, যে আপনাদের দায়িত্বশীল নেতাদের কাছ থেকে এরকম বক্তব্য আসছে, এই বিষয়টা আমি বলছিলাম যে আপনি ব্যক্তিগতভাবে এগুলো মানে এটির আপত্তির আপনার নিজস্ব একটা অ্যানালাইসিস জানাচ্ছেন, কিন্তু দল থেকে এটির বিষয়ে আসলে কি কোনো মানে কোনো অবস্থান নাই? দলগত ব্যাপারটি হচ্ছে, দেখেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কি ধরনের ভাষা ব্যবহার করবেন বা কি ধরনের শব্দ চুজ করবেন, এটা আসলে এক ধরনের ব্যক্তিগত পর্যায়ে পড়ে। এটা আসলে দল থেকে কি ইন্টারফেয়ার করার মতো কোনো পরিস্থিতি আছে কিনা আপনাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যাদের কথা বলছি, এটা কি খুব ব্যক্তিগত পর্যায়ে থাকে? আপু, আমি যে জায়গাটা বলছি যে আসলে এই ধরনের শব্দ আমি নিজেও সাপোর্ট করছি না। আমি বলছি যে এই ধরনের শব্দ পরিহার করা উচিত। পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, ভাষাগত যে সংযোগ এটা থাকা উচিত। তো এই জায়গা থেকে আসলে আমাদের মনে করছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক ইতিবাচক সংস্কৃতির অংশ হিসেবে এই ধরনের ভাষা যেন তারা আর ব্যবহার না করে, এই বিষয়টি আসলে আমি তাদের ব্যক্তিগতভাবে বলবো, এবং দলকেও আমি আসলে জানাবো যেন ভাষাগত সংযোগটা ঠিক থাকে। তবে আসলে এই যে জুলাই সিডিআই নামে যে শব্দটা, আসলে এই শব্দটা আসলে আসার যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটও কিন্তু আছে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে ডক্টর ইন্টারিম সরকারের অধীনে যখন নানা ধরনের দেখতেছি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক অবনতি, খারাপ, বিভিন্ন জায়গায় মব তৈরি করা হচ্ছে, তখন কিন্তু আসলে আওয়ামী লীগের মানে পতিত সরকার যারা, তারাই কিন্তু আসলে জুলাই সিডিআই এই শব্দটি আসলে তারা ব্যবহার শুরু করে। ওই জায়গা থেকে আসলে পরবর্তীতে তারপরে আওয়ামী লীগকে কপি করলেন হাসনাত আব্দুল্লাহ। এই জায়গা থেকে আসলে এটি ছাড়াও আসলে এই অন্তর্বর্তী সরকারের উপর যে ধরনের প্রত্যাশা ছিল, যে ধরনের সংস্কার ছিল, এটি করতে যখন তারা ব্যর্থ হচ্ছে বা বিভিন্ন ধরনের ধরেন গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রে আসলে একটা রেডিক্যাল পরিবর্তন প্রয়োজন, ওই জায়গা থেকে আসলে জেনজি জেনারেশন, এই তরুণ প্রজন্ম যখন দেখতেছে তারা আসলে হতাশ হচ্ছে, সরকার আসলে অনেক কিছুই আসলে তারা বৈপ্লবিক যে পরিবর্তন বা গণ অভ্যুত্থান পরবর্তী যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি করতে যখন ব্যর্থ হচ্ছে বা বিভিন্ন সুশীলতা দেখাচ্ছে, ওই জায়গা থেকে কিন্তু এই ধরনের শব্দগুলা ধীরে ধীরে রাজনৈতিক যে সংস্কৃতিতে এগুলো কিন্তু ইনফিল্ট্রেটেড হচ্ছে। ওই জায়গা থেকে আমরা চাই যে এটি আসলে পরিবর্তন হোক। আপনাকে আবারও সাধুবাদ যে আপনি বলছেন যে আপনি দলীয় ফোরামেও বিষয়টি বলবেন যে এই ধরনের শব্দের বিষয় আপনার কাছে, তাহলে যেহেতু মানে আপনি বিষয়টা অনুধাবনও করছেন, একটু এটাও জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যেটি রাকিব আল হাসানও বলছিলেন, সেনাবাহিনীর খিলুনায়, তার আগে মুজিববাদ, জিয়াবাদ সব বাদ, মানে এগুলো আর চলবে না, এই ধরনের কথাবার্তা মানে সেটি বলা, এরপরেও আরো
বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা, এক ব্যক্তি বেশ মানে শক্ত শক্ত কথা বলছেন, কড়া কড়া কথা বলছেন, এটিকে একটু আপনারা কি মনে করেন? এখানে কি কোনো ঔদ্ধত্য আপনারা দেখতে পান নাসিরউদ্দিন পাটোয়ারির? দেখেন, রাজনীতিতে আসলে আপনি যখন মাঠে বক্তব্য দিচ্ছেন, আপনার অডিয়েন্স সাথে কারা আছে বা ওই জায়গায় রাজনৈতিক বর্তমান যে পরিস্থিতি কি, ওই অনুযায়ী আসলে কিন্তু তিনি তার বক্তব্য রাখছেন। তবে তার বক্তব্য, রাজনৈতিক যে বক্তব্যগুলো থাকে সেখানে পলিটিক্যাল রেটরিক যেমন থাকে, সেখানে আসলে বিভিন্ন, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি দেখেন বক্তব্য যে বিষয়গুলো আলোচনায় আসছে, প্রথমে হচ্ছে তিনি জিয়াবাদ নিয়ে এসেছেন, পরবর্তীতে রাকিব ভাই যেটি বললেন আর কি, যে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কথা বলেছেন, তারপরে হচ্ছে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলেছেন, সর্বশেষ আর্মির একটা ইনস্টিটিউশন হিসেবে এখানে কথা বলেছেন। ওই জায়গাটি থেকে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ড্যামাগগ বক্তব্য দিচ্ছেন বা পপুলিস্ট বক্তব্য দিচ্ছেন, নাকি তিনি যা বলছেন সেটি সত্য কিনা, এটি আসলে কিন্তু জনগণ বিচার করবে। কিন্তু ওই জায়গা থেকে সেনাবাহিনীর যেটি ইস্যুটি সর্বশেষ আলোচনায় আসে, ওই জায়গা থেকে আমরা মনে করছি যে আসলে একটা ইনস্টিটিউশন হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, নাগরিকদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু আসলে সেনাবাহিনীর একটা বিশেষ অংশ, যেটাকে গত 15 বছর আসলে দলীয়করণ করা হয়েছে, সেই জায়গাটা থেকে আসলে সেনাবাহিনীর নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যটি ছিল, আসলে তারা কি সংবিধান বুঝে না, তারা কি রাষ্ট্র বুঝে না, এই জায়গাটিতে এই কারণে তিনি পরবর্তী প্রেক্ষাপট তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে বাংলাদেশের আপনি দেখেছেন যে এই যে জেনারেল যে জিয়াউল, যিনি রিসেন্টলি গ্রেফতার হয়েছেন 5 আগস্টের পরবর্তীতে, তিনি একাই পরবর্তীতে রিপোর্টে এসেছে প্রায় 1032 জন মানুষকে তিনি খুন করেছেন। অর্থাৎ তার কিন্তু রাষ্ট্রের নাগরিকদের যে নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সেটি রক্ষা করার কথা। রাষ্ট্রের কিন্তু কনস্টিটিউশন আপনাকে এই অধিকারটি দেয় নাই যে আপনি রাষ্ট্রের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আপনি মেরে রেল লাইনে ফেলে রাখবেন, আপনি বুড়িগঙ্গা নদীতে ফেলে দিবেন। এই কারণে এই ইস্যুতে রাষ্ট্র কিন্তু আপনাকে বলে নাই যে আপনি বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আয়নাগর, ডিসিএফ এর মাধ্যমে খুন করবেন। ওই জায়গা থেকে আসলে তিনি আসলে বলেছেন যে এই যে রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্র, এই ব্যাপারগুলো আসলে সেনাবাহিনীর যে ইনস্টিটিউশন তাদেরকে আসলে বোঝা উচিত। এটি আসলে তিনি বা তারা অপরাধী, সেটা বাইরে ভিউ নাই, সেটা কেমন করে চলে আসে? না আপু, আসলে তার ভাষাগত ব্যাপারে আমার আপত্তি আছে। আসলে তিনি যেটি বুঝাতে চেয়েছেন সেটি আরো মার্জিত ভাষায় তিনি বলতে পারছেন। আপনার আপত্তি আছে, কিন্তু আপনার দলের তো কোনো আপত্তির কথা শুনি না। কারণ হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানার ইস্যুতে মানে নির্বাচন কমিশনে যা হলো, তারপর তিনি বললেন যে ধরে নেব এগুলো হাই কমান্ডের নির্দেশনা মতোই হচ্ছে, মানে তাদের যে তৎপরতা সেটি হাই কমান্ড। রুমিন ফারহানা এবং ফজলুর রহমান দুজনের প্রসঙ্গেই তিনি বলেছেন যে হাই কমান্ডের নির্দেশনা মতোই এরকম তৎপরতা বা এরকম তাদের ভাষার ব্যবহার। তো আমরাও কি আসলে এনসিপির হাই কমান্ড বলেই আমরা ধরে নেব যে এরকম আপনারা এটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, মানে বা হাই কমান্ডার এটা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বা পছন্দ করছে বলেই এরকমটা হচ্ছে? দেখেন, দুইটা বক্তব্যের দৃষ্টিকোণ থেকে দুই ধরনের, মানে বিএনপির যিনি উপদেষ্টা, চেয়ারপারসন যিনি উপদেষ্টা আছেন, তিনি আসলে জুলাই গণঅভ্যুত্থানকে কালো শক্তি, রাজাকার বলা, এটি বারবার কিন্তু তিনি বলে যাচ্ছেন। তারপরে দলগত থেকে যখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা হচ্ছে যে দলের থেকে যেহেতু ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাহলে এটি আমরা ধরে নিব। আর নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, সেটি আসলে মানে ওই জনাব ফজলুর রহমান ওনার সাথে বক্তব্যের সাথে তো আসলে মিলানো বা সিমিলারিটি দেখানো আসলে ঠিক না বলে মনে করছি না। আমি একটু রাকিব আল হাসানের কাছ থেকেও যাই, বক্তব্য মেলানো একরকম না হলেও আপনি আসলে আপনি কি মনে করেন যে আপনি একটু আগে বলছিলেন যে আমরা দেখলাম যে ফজলুর রহমান রুমিন ফারহানাকে নিয়ে আপত্তির কথা জানালো, হাসনাত আব্দুল্লাহ জানালো বা এনসিপির পক্ষ থেকে বলা হলো যখন, তারপর আমরা ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখেছি, তাকে শোকজ করা এবং তারপর তার পদও স্থগিত করা হয়েছে। কিন্তু বিএনপিকে আমরা দেখছি না যে তার বাসার সামনে গিয়ে যে কটু কথা বলা হচ্ছে, আবারও সেই টিনের চালে সাওয়া জাতীয় স্লোগান দেওয়া হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে সেখানে গিয়ে, সেখানে কিছু বিএনপির পক্ষ থেকে খুব উচ্চবাচ্য করা হচ্ছে না, বা এমনকি তারেক রহমানকে নিয়ে যখন বলো তখনও যে খুব উচ্চবাচ্য হয়েছিল তাও না। আমরা বা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসলেন, পররাষ্ট্রমন্ত্রী, সেখানে অনেক আলোচনা হলো, বিএনপিকে খুব উচ্চবাচ্য, মানে ওই সুর মিলানোর কথা আপনি যেটা বলছিলেন, সুর মিলাতে মিলাতে বিএনপি কি একরকম তেজহীন হয়ে যাচ্ছে কিনা, একটু এই প্রসঙ্গেও যেতে চাই। জি, আপনাকে আবার ধন্যবাদ। আপনার প্রসঙ্গের আগে মেরাজ ভাই যেটা বলছিলেন যে বিএনপি ব্যবস্থা নিচ্ছে না, অথচ দেখুন বিএনপি নিজেরাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কারণে 5000 মানে একেবারে একটি কর্মী স্থগিত করেছে একেবারে শুরু থেকে। তারা একেবারে তার কষ্ট বলেছে যে আপনারা আইনগত ব্যবস্থা নিন, কারণ আমরা তো সরকারের মতো এক্সিকিউটিভ অর্ডার ফলো করতে পারবো না, সরকারকে আমরা হেল্প করতে চাই। আর একটা বিষয় যেটা বললেন যে ফজলুর রহমানের বিষয়টা, ফজলুর রহমান কিন্তু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং ওনার এই কারণ দর্শানোর পর ওনার নোটিশে সন্তুষ্ট না, ওনাকে সব ধরনের কার্যক্রম থেকে 3 মাস ওনাকে স্থগিত করা হয়েছে। অথচ উল্টা জিনিস দেখেন, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একের পর এক সবাইকে মানে প্রি প্ল্যান আকারে ট্রিগার করার চেষ্টা করা হচ্ছে। উনি সেনাবাহিনী নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছিলেন, তাদেরও বলে এ ধরনের কথাবার্তা বলেছিল, তাই নয়। তাদের দেখুন, তাদেরই একজন নেত্রীর বিরুদ্ধে নারী অভিযোগ এসেছিল, বিরুদ্ধে তার অভিযোগ
পরবর্তী সময় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে তাকে পূর্ণ পদে বহাল করা হলো। তো এই জিনিসগুলোর তো এক্সাম্পল সেট করতে পারতো এনসিপি, বরং এনসিপি সেটা করতেছে না। আবার এনসিপি আবার কিন্তু দেখেন বিএনপির ঘাড়ে দোষটা পাচ্ছে, বিএনপি কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এবং সে জায়গা থেকে আমি মনে করি যে ধরুন বিএনপির, আর আপনি যে প্রসঙ্গটি আসলেন যে বিএনপি ত্যাগহীন হয়ে পড়ছে কিনা, এই মুহূর্তে আসলে একটি জিনিস কিন্তু আসলে করতে হবে, যেহেতু ধরুন গত 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে, তো 17 বছর যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু একটি জেনারেশন না, প্রায় দুটি জেনারেশনের সাথে কিন্তু বিএনপি যদি বলেন রাষ্ট্র ক্ষমতার বাইরে যদি থাকা হয়, তাহলে ধরুন পুলিশ প্রশাসন বা একাডেমিক সব জায়গা থেকে কিন্তু একটা ডিসকানেক্টেড ব্যাপার থাকে। তার চেয়ে বড় কথা হচ্ছে ধরুন রাজনৈতিক নির্বাচনে 17 বছর ধরেই লন্ডনে রয়েছেন ভারত কমান। তো সুতরাং ওই যত থাকুক না কেন ওনার যত থাকুক বা যতই উনি সারাদিন মিটিং করুক, ভার্চুয়াল মিটিং করুক, যতক্ষণ ওই সেই রুটের সাথে কিন্তু সেই সরকারটা নাও যেতে আমার সলিউশন নাও ধরুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করে আসছে। কারণ আপনি গত 1 বছরের বেশি সময় ধরে দেখুন রাষ্ট্রপতিকে সরার ইস্যু, সংবিধান ফেলে দেওয়ার ইস্যু, তারপরে সেনাপ্রধানকে চেঞ্জ করার ইস্যু, অনেক ধরনের ইস্যু কিন্তু আমাদের এসেছিল। তো সেই কারণে বিএনপি বোল্ড ডিসিশন না নিত, তাহলে এই ধরনের একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে, আমরা যদি দেখি যখন গণঅভ্যুত্থানের পরবর্তী সময় পৃথিবীর অনেক দেশে উদাহরণ তৈরি হয়েছিল, যেমন তিউনিসের কথা বলতে পারি, মিশরের কথা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, মানে আমাদের অনেক জায়গা থেকে আমাদের কিন্তু এই জায়গাগুলোতে যদি বিএনপি যদি শক্ত অবস্থান না নিত, তাহলে কিন্তু ধরুন আমরা কিন্তু যে কোনো মুহূর্তে এই জায়গাগুলো কিন্তু পিচ্ছিল অবস্থা চলে যেত। বিএনপি একটু সবকিছু সয়ে নিচ্ছে, এবং শুধু তাই নয়, আপনি যখন ঐক্যমত সংস্কারের বিষয় কিন্তু বিএনপি অনেক কিছু, আমরা মনে করতেছিলাম যে বিএনপি মেনে না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিএনপি সেগুলো মেনে নিল। বিশেষ করে 2 বার বেশি পদের মধ্যে থাকা যাবে না, এটা কিন্তু একটা আমি মনে করি একটা যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপি ভুল সেটাকে বিএনপি অনেক কিছু মেনে নিতে চাচ্ছে বা নিচ্ছে, এটা ত্যাগহীন বাগের জন্য না, এটা আসলে মূলত হচ্ছে রাষ্ট্রীয় রাজনীতির পথে না হাঁটুক। কারণ কি আমাদের দেশকে যে রাজনীতিকর করানোর জন্য আমাদের কিছু লোকাল প্লেয়ার, লোকাল অ্যাক্টর, ইন্টারন্যাশনাল অ্যাক্টররাও কিন্তু রয়েছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে এই মুহূর্তে যে টাইমটি পার করছি সেটি কিন্তু মানে ভূরাজনীতিক খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি জানেন 3 দিনের রোহিঙ্গা সম্মেলন শুরু হয়েছিল গত 3 দিন আগে থেকে, আজকে কিন্তু সেটি সমাপনী শেষ হয়েছে, 40টি কান্ট্রি কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। সুতরাং এটা একটা বৈশ্বিক মানে একটা আঞ্চলিক সমস্যা থেকে একটা বৈশ্বিক সমস্যা পরিণত হয়েছে, এবং তার ছাড়া অনেক শুল্ক নীতি প্রত্যেকটি ইস্যুর সাথে কিন্তু বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং বিএনপি আগেও সরকার পরিচালনা করেছে, বিএনপি এমন একটি পরিস্থিতি তৈরি হোক যে পরিস্থিতি আসলে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিএনপি চায় ডেমোক্রেটিক পদে থাকতে, লিবারাল একটি ডেমোক্রেটিক দল হিসেবে তারা গণতান্ত্রিক ধারার মধ্যে থাকতে। সে কারণে আমি মনে করি যে কারণে সবকিছুতে সুর মেলানোর জায়গায় বিএনপি সেই আচরণে গেছে, সবকিছুতে একটা সুর মেলানোর অর্থ না, আমি সুর মেলানোর অর্থ না, আমি সুর মেলানোর অর্থ ওই অর্থ বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বিএনপির সাথে শুরু আছে, যারা করেছিলাম। আর এই যেমন ধরুন এই যে সুর মেলানোর কথা বলছি, ধরুন আগে বিএনপি আন্দোলনের কথাও বলেছে, এক সময় প্রয়োজনে আন্দোলন, এক সময় বিএনপির কাছ থেকে শোনা গেছে 3 উপদেষ্টার পদত্যাগের দাবি তারা শক্তভাবে জানিয়েছে সরকারের কাছে। তারপরে লন্ডন বৈঠকের পর দেখা গেল সুর নরম হতে হতে বিএনপির একজন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব, সাবেক সচিব একজন, তিনি একটা বক্তব্য দিলেন যে অন্তত 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির তদন্ত মানে অভিযোগের তার প্রমাণ আছে। সেই বিষয়ে বিএনপি সাথে সাথে কোন রকম প্রমাণ বা কিছু সেটির দিকে তৎপরতা না গিয়ে বলে দিল যে আসলে সরকার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব উপদেষ্টার প্রতি পূর্ণ আস্থা আছে, তাদের সততার প্রতি পূর্ণ বিশ্বাস বিএনপির আছে। কিছুদিন আগে যেখানে পদত্যাগের দাবি করছিল, মানে সুর মেলাতে মেলাতে বা আস্থা সহযোগিতা করতে করতে, সেটাই আমার প্রশ্ন ছিল যে সবখানেই কি এখন না ব্যাপারটা আমি ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে ধরুন এখন বিএনপি যদি এই সরকারকে ওন না করে, বিএনপি যদি এই সরকারকে আমি যদি বলি যে অসহযোগিতা করে, তাহলে এই সরকারের পক্ষে খুবই কষ্টদায়ক এই সরকার অ্যাকশন করার জন্য। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি সরকার তো একটি বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা বাংলাদেশের 90% মানুষের আহত নিহত সকল কিছু একটা ম্যান্ডেট তাদের একই সাথে ধরুন আমি যদি বলি ধরুন বিচার, সংস্কার, নির্বাচন, সবকিছু যদি আপনার শুরু হয়েছে, সংস্কারের কিন্তু একটা প্রক্রিয়া, শেষ পর্যন্ত যদি ইলেকশন যদি সরকার না করতে পারে, তাহলে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কারা করবে? কারণ হচ্ছে কি ধরুন আমাদের এই যে একটা অন্তর্বর্তীকালীন ইমার্জেন্সি ক্রাইসিসে আমাদের একটি ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা এসেছে, ভালো মন্দ সেটা ডিফারেন্ট ইস্যু,
কিন্তু এই সরকার যদি ব্যর্থ হয় এবং এই সরকার যদি সেটা কমপ্লিট মানে একটা মিশন যদি কমপ্লিট না করতে পারে, তাহলে সেক্ষেত্রে কারা আসবে? তো সেক্ষেত্রে যদি আমরা মনে করি যদি যে একটা অগোছালো পরিবেশে যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল কিন্তু আমার আপনার বিএনপি বা কোনো স্টেক হোল্ডার থাকবে না। বিএনপি চায় না যে এই ধরনের একটা পরিস্থিতি হোক, বিএনপি চায় জি, এই ইলেকশনের মাধ্যমে সরকারকে ব্যর্থ না করার সরকার প্রচেষ্টায় ক্ষমতা বা এই সরকারকে সফল করার প্রচেষ্টায় বিএনপি আসলে অনেক কিছুতেই এখন মানে তাকে সুর মেলাতে হচ্ছেও, এরকম একটা বিষয়। এটা করতে কারণ আমি এটা বলছিলাম আসলে লাস্টের উচ্চবাচ্য করতে দেখছি না এখনো। রাকিব, আপনার কানেকশনটা ভালো হয়নি, আপনার কানেকশনে একটু মানে নেটওয়ার্কে একটু এখনো সমস্যা, কেন যে থাকছে আমি বুঝতে পারছি না। একটু কষ্ট করেই শুনছি আপনার কথা। মিরাজের কাছে একটু যাই, মিরাজের ততক্ষণে আবারও একটু দেখেন যদি কিছু করার সুযোগ থাকে। মিরাজের কাছে একটু যাই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী সফর করে গেলেন, সেখানেও আবার নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে তিনি বললেন যে প্রেস ব্রিফিং করলেন, তিনি বললেন যে ৭১ ডিলের যে ইস্যুটা আছে সেটা তেমনি ভাবে এই দুই দেশের মধ্যে ২৪-এর পর ফরেন পলিসি কি হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। মানে ৭১ ডিল কি আলোচনা হলো এই ইস্যুটা নিয়ে? আমরা যদি আসলে দেখেন, পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন, এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় তার একজন পররাষ্ট্র সচিব লেভেলের ডেলিগেট বাংলাদেশে এসেছিলেন ২ বার। এই জায়গা থেকে আসলে পাকিস্তানে আমাদের সাথে তার সর্বদলীয় একটি বৈঠক হয়েছে বলতে পাকিস্তান উপপররাষ্ট্রমন্ত্রী তিনি এসেছেন, বিএনপির সাথে জামাতের সাথে বসেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ আলোচনার অংশ হিসেবে এনসিপির সাথেও বসেছেন। তো এনসিপি সেখানে স্পষ্ট করে যেটি বলেছে আসলে এনসিপির পক্ষ থেকে যে ১৯৭১ সালের আমাদের যে একটি অমীমাংসিত ইস্যু রয়েছে, আমাদের এই ভূখণ্ডে পাকিস্তান শাসক গোষ্ঠী তখন যে গণহত্যাটি চালিয়েছে, এই ব্যাপারটি আসলে তাদের স্পষ্ট যে অবস্থান, তাদের যে ক্ষমা চাওয়ার ব্যাপারটি সেটি চাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পরবর্তীতে যেই ৩টি ইস্যু নিয়ে আসলে বিতর্কিত, সেটি হচ্ছে দুদেশের মধ্যে আটকা পড়া যে নাগরিক রয়েছে, এই ধরনের সরকারের পক্ষ থেকে কিন্তু দাবিগুলো ছিল। এবং আমাদের পক্ষ থেকে আমরা যখন তাদের সাথে বসেছি আমরা এই কথাগুলো বলেছি যে দুদেশের মধ্যে নাগরিকদের আটকা পড়ার যে সমস্যাটি এর জন্য সেটেল করা হয় দ্রুত সময়ের মধ্যে। আমরা আসলে ৭১-এর ইস্যুটি তাদের থেকে স্পষ্টকরণ এবং হচ্ছে দুই দেশের নাগরিকদের মধ্যে যে সমস্যাটি, এই সমস্যাটি কথা বলেছি। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটি হবে এটি যেন মোর ডেমোক্রেটিক ওয়েতে হয় এবং দুদেশের স্বার্থ বজায় রেখেই যেন হবে, এই ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে বেশি। জি, মানে আপনার এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিলেন, যেটি সমাধান হয়ে গেছে ২ দফা, আপনারা কি এটাতে সন্তুষ্ট হচ্ছেন? না, এই জায়গাটিতে আসলে পাকিস্তান বারবার তারা বলার চেষ্টা করছে যে ১৯৭৪ সালে জুলফিকার আলী ভুট্টো সাহেব যিনি বাংলাদেশে রহমানের শাসনামলে এসেছিলেন, তখন কিন্তু তার পাকিস্তানের জনগোষ্ঠী থেকে তিনি একটি মৌখিক ক্ষমা চেয়েছেন এবং সেটার ডকুমেন্ট বিদেশের কাছে গেছে। পরবর্তীতে আমরা দেখেছি যে ২০০২ সালে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিল বিএনপি, তখন কিন্তু পারভেজ মোশাররফ এসেছিলেন, তিনিও কিন্তু একটি মৌখিক ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে তাদের একটি ফরেন ডেলিগেট এসেছেন, তারাও ক্ষমা চেয়েছেন। তো এই জায়গা থেকে পাকিস্তান তারা বারবার বলছে যে আমাদের জায়গা থেকে ব্যাপারটি মীমাংসিত। অপরদিকে বাংলাদেশ সরকার থেকে বারবার বলা হচ্ছে যে না, পাকিস্তানের ইস্যুতে তাদের একদম স্পষ্ট তাদের যে ক্ষমা চাওয়া সেটি চাইতে হবে, নাগরিকদের যে সমস্যা সেটি সমাধান করতে হবে, পাশাপাশি যে সুষ্ঠু সম্পদের যে বন্টনটি তখন হয়নি সেটি সুরাহা করতে হবে। তো এই জায়গা থেকে আমাদের দল থেকে কিন্তু আমরা স্পষ্ট করেছি যে পাকিস্তান ৭১-এর যেই গণহত্যাটি চালিয়েছে সেটির ব্যাপারে তাদেরকে অবশ্যই তাদের রাষ্ট্রীয় ক্ষমা চাওয়া উচিত। যেভাবে অন্যান্য রাষ্ট্র যখন বিভিন্ন রাষ্ট্রই কিন্তু বিভিন্ন যখন গণহত্যা চালায় তারা কিন্তু ক্ষমা চায় রাষ্ট্রীয়ভাবে, আমরা মনে করছি যে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। জি, আপনারা মনে করছেন পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। আপনি কি এটা খেয়াল করেন যে মানে বারবার আপনাদেরকে যেমন জামাতে ইসলামীকে যে কোনো কথাবার্তা প্রসঙ্গে ৭১-এর প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, আপনাদেরকেও বারবার ৭১ বিষয়ে প্রশ্ন করা হয় যে আপনাদের অবস্থান কি সেই বিষয়ে প্রশ্ন করা হয়। এই বিষয়টিকে আপনারা লক্ষ্য করেন? এই বিষয়টি তো আমরা দেখেন ৫ই আগস্টের পরেই আমরা এই ব্যাপারটি লক্ষ্য করছি যে আমাদেরকে বারবার আসলে ৭১-এর দিকে আমাদেরকে প্রশ্নের মুখোমুখি ফেলা হচ্ছে যে এনসিপি ৭১ মানে না, তারা ৭১-কে ডিসন করে। অথচ আপনি যদি জাতীয় নাগরিক পার্টির একদম ডকুমেন্টের যে বিষয়গুলো দেখেন, জাতীয় নাগরিক পার্টি যদি আপনি কনস্টিটিউশন বা গঠনতন্ত্র দেখেন, সেখানে কিন্তু আমরা বারবার সেখানেও আমাদের স্পষ্ট বলা আছে যে ৭১ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি আমাদের সর্বোচ্চ অর্জন, এর থেকে বড় অর্জন আর হতে পারে না। এবং সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র পেয়েছি। এই যেই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে মহান মুক্তিযুদ্ধটি এসেছিল সেটি আসলে পরিপূর্ণ হয়নি বলেই কিন্তু সেটির ধারাবাহিকতায় ২৪ এসেছে। আমরা বারবার বলছি ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে, এখানে কিন্তু ৭১ এবং ২৪ আসলে কন্ট্রাডিক্টর না। এবং আপনি যদি আমাদের কন্ট্রাডিক্টর না, কিন্তু আমি যদি কদিন আগে আবার নাহিদ ইসলামের, আপনাদের দলের প্রধান নাহিদ ইসলামের তার পোস্ট একটি দেখি, তিনি বলছেন একটা
একটা ইংরেজিতে একটা পোস্ট করছেন, ৭১ এবং ২৪ এই শিরোনামে তিনি একটা পোস্ট করছেন, আমি একটু বাংলা করছিলাম। তিনি বলছেন যে এখন রাজনীতি হবে, শেষের দিকের একটা অংশ করছি, একটা প্যারা, এখন রাজনীতি হবে ২৪-এর মূল্যবোধের উপর ভিত্তি করে। যারা ৭১-এ ফিরতে চায় তারা ২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। ২৪-এর অভ্যুত্থান বহু রাজনৈতিক শক্তির জন্য প্রায়শ্চিত্তের সুযোগ এনে দিয়েছিল তাদের অংশগ্রহণের মাধ্যমে। এইটা হচ্ছে তার বক্তব্য। মানে তারপরে আরো আছে, তারও আগে আরো আছে বক্তব্য। কিন্তু এই যে এখন ৭১-এ ফিরতে চায় তারা নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে, এটার মানে কি আসলে? ৭১-এ ফিরতে গেলে ২৪-এর বাস্তবতাকে অস্বীকার করা হয় কেন? না, যেটা মানে বারবার আমাদেরকে আসলে যেই ফ্রেমওয়ার্কের মধ্যে বারবার ডিফাইন করা হচ্ছে যে আমরা ৭১ মানে, যেটা আমি স্পষ্ট করলাম, যেটা আমাদের আসলে ২৪ দফা যে ইশতেহার আছে সেখান থেকে শুরু করে আমাদের কনস্টিটিউশন এবং আমাদের দলের আত্মপ্রকাশের যে ঘোষণাপত্র, সেখানে আমরা বলেছি যে, এবং নাহিদ ইসলামেরও এর আগেরও ফেসবুক পোস্ট গুলো যদি আপনি দেখেন ৭১ ইস্যুতে, সেখানে কিন্তু বলেছি যে ২৪ হচ্ছে ৭১-এর ধারাবাহিকতা এসেছে। তো ওই জায়গাটি থেকে আমরা যেটি বলছি যে বারবার আসলে ৭১ ইস্যুতে আমাদেরকে ওই দিকে নিয়ে যাওয়ার যে প্রসঙ্গটি, ওই জায়গা থেকে নাহিদ বলেছেন যে আগামীর বাংলাদেশের যে রাজনীতি সেটি আসলে আমাদের ৪৭ সালে যে পাকিস্তান আন্দোলন, তারপরে হচ্ছে মহান মুক্তিযুদ্ধ ৭১, তারপর হচ্ছে ২৪, পরবর্তীতে যদি কোনো এরকম গণ অভ্যুত্থান বা আন্দোলন হয়, ৭১-এর ধারাবাহিকতায় আসলে বাকি সবগুলো আসবে। তো এখন রাজনীতির জন্য আসলে ২৪ আমাদেরকে একটি যে তরুণ প্রজন্মকে যে আশা আকাঙ্ক্ষা দেখিয়েছে, সেটির পরিপ্রেক্ষিতেই যে সামনের দিনের যে রাজনীতি সেটি হবে, এবং ৭১-কে সাথে রেখে আমরা কিন্তু কিন্তু ৭১-এ ফিরতে যাওয়া যাবে না। না, আমরা তো সেটি বলিনি না, বলছেন তো যারা ৭১-এ ফিরতে চায় তারা ২৪-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে, বলছেন তো। না, আমরা যেটি বলছি, দেখেন আওয়ামী লীগ যেটি বারবার বলার চেষ্টা করছে আসলে, মানে ৭১-কে তারা যেভাবে সামনে রেখে, মানে মহান মুক্তিযুদ্ধকে সামনে রেখে তারা যেভাবে ৭১-কে দলীয়করণ করে এবং সেটির উপর ভিত্তি করে যে একটি ফেসিবাদ কায়েম করেছে, সেটির বিরোধিতা করেই মূলত নাহিদ ইসলাম এই কথাটি বলেছে। জি, আপনারা এটাও বলছেন যে ৭১ এখন আর রাজনীতির বৈধতার নিয়ামক হবে না, মানে এখনকার রাজনীতি হবে ২৪-এর উপর ভিত্তি করে। সেটিরও আসলে, এবং তিনি মানে নাহিদ ইসলাম বলছেন যে বহু রাজনৈতিক শক্তির জন্য প্রায়শ্চিত্তের সুযোগ এনে দিয়েছিল। কাদের কথা বলছেন? কাদের জন্য প্রায়শ্চিত্ত? মিরাজ মিয়া। আচ্ছা, বহু রাজনৈতিক শক্তির জন্য দেখেন, যেই প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে যে ৭১-এর ইস্যুতে, মানে যেই ন্যারেটিভ ছাড়া হয়েছে যে আসলে ৭১ যারা ঘটিয়েছে, মানে বাংলাদেশে তারাই রাজনীতি করতে পারবে, তারাই রাজনৈতিক দল করতে পারবে, অর্থাৎ যেই আওয়ামী লীগ বিগত ১৫ বছর যে নেতৃত্ব তৈরি করেছে, তো ওই জায়গা থেকে আসলে আমরা বারবার বলছি যে ২৪ পরবর্তী যে ছাত্র জনতার যে নতুন আকাঙ্ক্ষা, সেটির উপর ভিত্তি করে এনসিপি পরিচালিত হচ্ছে, এবং পাশাপাশি ৭১ মানুষের প্রায়শ্চিত্তের যে সুযোগ দিয়েছে, এটি কিন্তু আমরা একদম শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের বর্তমানে পার্সপেক্টিভ থেকে ২৪ জুলাই গণ অভ্যুত্থানে এনসিপি যারা নেতৃবৃন্দ ছিল তাদের যেমন ভূমিকা আছে, ছাত্র দল, বিএনপি বা গণ অধিকার পরিষদ থেকে শুরু করে, এবং জামাত এবং তাদের যে অঙ্গ সংগঠন শিবির, তাদের কিন্তু একটি প্রত্যক্ষ ভূমিকা এই গণ অভ্যুত্থানে আছে। অর্থাৎ ফেসিবাদ বিরোধী সব দল কিন্তু এই ২৪ গণ অভ্যুত্থানকে ঘটিয়েছে। ওই জায়গা থেকে আসলে জামাত এর ইস্যুটি কিন্তু আমরা বারবার বলে এসেছি যে ৭১ ইস্যুতে তাদের যে ভূমিকাটি ছিল, সেটি তো আসলে স্পষ্টতই বাংলাদেশ রাষ্ট্র বিরোধী একটি ভূমিকা তাদের ছিল। ওই জায়গা থেকে আমরা বারবার বলছি জামাতেরও উচিত এই নতুন বাংলাদেশে তাদের যে রাজনীতিটি নতুন করে শুরু করা, তাদের যে নতুন প্রজন্ম তারা আসলে নতুন ভাবে জামাতকে দেখতে চায়। ওই জায়গা থেকে জামাতের যে ৭১-এর যে ভূমিকা বাংলাদেশ বিরোধী, সেটির ব্যাপারেও আসলে তাদের দলগত ভাবে ক্ষমা চাওয়া উচিত। যদিও জামাতের আমির এই ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর উনি দুইবার ক্ষমা চেয়েছেন, তবে আমরা মনে করি যে আসলে তার দলগত ভাবে একটি স্পষ্ট তাদের একটি বক্তব্য ক্ষমা চেয়েছেন। যদি আমরা অপরাধ করে থাকি, যদি কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ সাপেক্ষে আর কি তিনি বলছেন, তাহলে তিনি অনেকগুলো যদিওয়ালা আর কি কথাটা। রাকিব আল হাসানকে আমি একটু শোনার চেষ্টা করি, আশা করি যে একটু কানেকশন হয়তো ভালো হবে, আমি একটু শুনতে পাবো। আপনি নিশ্চয়ই দেখেছেন নাহিদ ইসলামের এই ফেসবুক পোস্টটি, বা ৭১ মানে আমি একটু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে শুরু করে এই বক্তব্য, মানে ৭১ প্রসঙ্গে কি মনে হয় তরুণদের অবস্থানটা আসলে কি, আপনার অবস্থান কি, এনসিপির অবস্থান কি, আপনি কিভাবে দেখেন একটু শুনতে চাই। এবং বিএনপি এই বিষয়ে খুব উচ্চবাচ্য করে না, সব প্রসঙ্গ নিয়ে আপনি একটু মূল্যায়ন যদি বলেন। যে আপনাকে আবার ধন্যবাদ। আমি আসলে খুবই দুঃখিত, আসলে আমি দুইবার রাউটার রিস্টার্ট দেওয়ার পরও আসলে কানেকশন ঠিক হচ্ছে না, এবং আমি ফোন নেটও কানেক্ট করলাম কিন্তু একই দেখাচ্ছে। খুব দুঃখিত। যাক, আমি একটু ৭১ প্রসঙ্গে একটু বিস্তারিত আলাপ করতে চাই, কারণ হচ্ছে কি এখানে অনেকগুলো ইস্যু টেনেছেন এবং এটা নিয়ে আমাদের টক শো অনেক উচ্চবাচ্য হচ্ছে, কিন্তু মানে টক শো যেহেতু টাইম কম, সবাই বলতে পারে না। আমি একটু শর্টকাটে একটু বলি বা একটু ডিটেলসে বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন আসলে ৭১ আমাদের জনজীবনে সবগুলো বড়। এখন হচ্ছে কি আপনি যেটা নিজে বলছেন, অনেকেই
একাত্তর দিয়ে 24 রাখতে চায়, 24 দিয়ে একাত্তর রাখতে চায়, এবং এই যে লুকোচুরির খেলাটা সেটা হচ্ছে একটা অপরাধী খেলা, এবং সেটা একটা কৌশল আমরা করি, এবং এটা আমরা যারা করতে চায় তাদের রাজনীতির জন্য এটা খুব বড় একটা হ্যাম্পারিং বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে ধরুন আহ 71 ইস্যুটা একটা অমীমাংসিত ইস্যু বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রে এবং জামাত ইসলামের ক্ষেত্রে। আমি আগে পাকিস্তানের ইস্যুটা একটু শেষ করি, যেহেতু আমাদের কিছুদিন আগে যেটা বললেন আপনি সম্প্রতি সফর করে গেলেন ওদের পররাষ্ট্রমন্ত্রী এবং উনি একই সাথে উপপ্রধানমন্ত্রী। এর আগে কিন্তু ওদের পররাষ্ট্র সচিব আমনা বালুসও সফর করে গেলেন। এখন সফর কিন্তু দুটি দাবি মোটা দাগে উঠে এসেছিল, সেটি হচ্ছে তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়া। এখন রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে বিপক্ষে দুইটি নজরই কিন্তু আমাদের সামনে আছে। আমি যদি একটু বলি, জার্মানি নাৎসিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর তারা ক্ষমা চেয়েছে রুয়ান্ডা তুৎসি গণহত্যার জন্য 1994 এ 8 লাখ শহীদের জন্য তারা ক্ষমা চেয়েছে। ইন্দোনেশিয়া 1965 থেকে 1966 এ কমিউনিস্টদেরকে হত্যা করার জন্য 5 লক্ষ কমিউনিস্টদের হত্যা করার জন্য তারা ক্ষমা চেয়েছে। তাও অনেক পরে এসে 2023 সালে জোকো উদোদো প্রেসিডেন্ট তিনি জাতিগতভাবে ক্ষমা চেয়েছিলেন। কানাডা আদিবাসী জনগোষ্ঠীদেরকে ক্ষমা চাওয়ার পর মানে হত্যা করার পর 2008 সালে তারা ক্ষমা চেয়েছে। যুক্তরাষ্ট্র আংশিক চেয়েছে, অস্ট্রেলিয়া 2008 সালে তারা ক্ষমা চেয়েছে। এই হচ্ছে ক্ষমা বড় থেকে ইতিহাস। আমি চাইলে আরো যুক্ত করতে পারি। আবার ক্ষমা না চাওয়ার ইতিহাসটা রয়েছে, যারা ক্ষমা না চাওয়ার বিষয়টা টানে তাদেরকে একটু আমি বলতে চাই। যেমন 1915 এ 15 লক্ষ আর্মেনিয়া হত্যা করার পর তুরস্ক ক্ষমা চায়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জাপান ক্ষমা চায়নি। তারপরে 1932-33 তে স্টালিন যুগে তখন সোভিয়েত ইউনিয়ন ছিল আজকের রাশিয়া, তারাও কিন্তু ক্ষমা চায়নি। তারপরে 1959 থেকে 1970 সালে চীনে যে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল তিব্বত দমনের জন্য তারা ক্ষমা চায়নি, ব্রিটেনও ক্ষমা চায়নি। আবার আপনি যে ক্ষতিপূরণের বিষয়টি আনলেন, সেখানে কিন্তু জার্মানি 1952 তে ডিপার্টিশন এগ্রিমেন্টে তারা ইনিশিয়ালি ইসরায়েল ইহুদিদেরকে 3 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছে। তারপর হচ্ছে কি আপনার ইহুদি সম্প্রদায়কে 450 বিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছে। রুয়ান্ডা তাদের ক্ষতিপূরণ দিয়েছে, তারা রিহ্যাবিলিটেশন প্রসেস করে দিয়েছে। কানাডা 2 বিলিয়ন সেটেলমেন্ট এগ্রিমেন্ট ক্ষতিপূরণ দিয়েছে। ইউএস এবং অস্ট্রেলিয়া আংশিক ক্ষতিপূরণ দিয়েছে। একই সাথে ওই যে দেশগুলা স্বীকৃতি দেয়নি এবং তারা ক্ষতিপূরণ দেয়, মানে ক্ষতিপূরণ দেয়নি। তো বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানের বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ বিষয়। আমাদের আসলে মুক্তিযুদ্ধ, পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, এই সব কিছুগুলোকে আসলে কয়েকটি লেন্সে দেখা হয়। একটি ইন্ডিয়ান লেন্সে দেখা হয়, একটি আসলে চেতনাবাদী লেন্সে দেখা হয়, এবং একটি আওয়ামী লেন্সে দেখা হয়। কিন্তু আমাদের এই মানে অমীমাংসিত বিষয়গুলো আসলে শুধুমাত্র বাংলাদেশি যদি লেন্সে দেখা হয়, তাহলে আমি মনে করি যে এটার একটা গ্রহণযোগ্য উপায়ে এটার একটা সলিউশন হওয়া সম্ভব। এবং অনেকে মনে করে, অনেকে বলে, আমি খুব শুনতাম যে পাকিস্তানের সাথে সম্পর্ক হতে পারে না। আমি মনে করি যে আসলে সম্পর্ক পৃথিবীতে আসলে কখনো মানে একেবারে পার্মানেন্ট শত্রু মিত্র বলে কোনো কথা নেই। কারণ হচ্ছে কি আপনার আজকে শত্রু কালকে কিন্তু মিত্র হতে পারে, আজকের মিত্র কালকে কিন্তু শত্রু হতে পারে। পৃথিবীতে অনেক উদাহরণ আছে, আমি চাইলে আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। তো সেই জায়গা থেকে ধরুন আমি একটি বড় উদাহরণ আপনাকে দেই, সেটি হচ্ছে ধরুন 1955 থেকে 1975 এ ইউএস এর ভিয়েতনামের একটা সংঘর্ষ, 20 বছরের সংঘর্ষ হয়েছিল। 1995 তারা সম্পর্ক স্থাপন করে। ইউএসএ জাপানে তারা নাগাসাকি যুদ্ধের পর তারা আবার সম্পর্ক স্থাপন করে। এরকম অনেক দিতে পারবেন একদম নিকট, মানে সম্প্রতি সময় যদি বলি ট্রাম্পের সাথে মোদির চরম বন্ধুতা এখন আস্তে আস্তে কমতে কমতে তলানির দিকে যাচ্ছে, সেরকমটা রাকিব আল হাসান সেরকমটা দেখতে পাচ্ছি। আমি শেষ করি। তো পাকিস্তানের ইস্যুটা হচ্ছে, দেখুন পাকিস্তানের এই বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য খুবই সেনসিটিভ ইস্যু। দেখুন আপনার বাংলাদেশে যে একটি মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশে গণহত্যা হয়েছে, বাংলাদেশের সংখ্যার যতই বিতর্ক থাকুক না কেন বাংলাদেশে অনেক মানুষ শহীদ হয়েছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, মানে অনেক কিছু করা হয়েছে। তো সেই জায়গা থেকে ধরুন আমি মনে করি যে পাকিস্তানের জায়গা থেকে বাংলাদেশের পাকিস্তানের সম্পর্ক অবশ্যই সম্ভব, কিন্তু তার আগে যেহেতু বাংলাদেশের একটা পিপল সেন্টিমেন্টের জায়গা, বাংলাদেশের একটা ইমোশনের জায়গা, আমার মনে হয় যে পাকিস্তান 1974 এ যেটা উনি বললেন যে রাহুল সম্মেলনের ক্ষেত্রে 2002 সালে পারভেজ মোশাররফ তারা ব্যক্তিগতভাবে বা অনানুষ্ঠানিকভাবে ক্ষমা দিয়েছে, ক্ষমা চাওয়া উচিত, এটা আমি একটা মনে করি। আর 2 নাম্বার যে জিনিস পাকিস্তানের আসলে যে অর্থনৈতিক ক্ষতি ধরুন এই মুহূর্তে পাকিস্তান চায় সম্ভব না। রাকিব খুব সমস্যা হচ্ছে আপনার কথা বুঝতে, আমি খুবই দুঃখিত, আপনার কানেকশনে খুব সমস্যা হচ্ছে। আমি খুব মানে কিছুটা কথা বুঝতে পারছি, পরের অংশে আবার একটু সমস্যা হচ্ছে। আমি আবারও একটু মিরাজের কাছে যাই যে ক্ষমা চাওয়া প্রসঙ্গটি আপনিও বলছিলেন, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই গণ অভ্যুত্থানের পরে 24 আগস্টেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন যে তখন যে গণ অভ্যুত্থানের পরপর শেখ মুজিবের ভাস্কর্য যেগুলো ছিল সেগুলো বেশ এক নাগারে ভাঙচুর চলছিল বা ভেঙে ফেলা হয়েছেও, সেইখানে তিনি বলছেন শেখ মুজিব পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তার করুণ পরিণতি ভোগ করছেন। মানে ক্ষমা যদি চেয়ে থাকেন, এই প্রধানমন্ত্রী আবার এসে এই কথা বলছেন, ক্ষমার জায়গা কোথায় গেল? আসলে কি হলো ক্ষমা? বরং বলছেন শেখ মুজিব পাকিস্তান ভাগ করে ভুল করেছেন।
আমি এই জায়গাটাতেই প্রথমে স্পষ্ট করেছি আসলে যে পাকিস্তান মৌখিকভাবে 3বার ক্ষমা চেয়েছে। 2বার তাদের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছেন 1977 সালে একবার, 2 সালে একবার, আরেকবার তাদের পররাষ্ট্র বিষয়ক যে ডেলিগেট বাংলাদেশে এসেছিলেন মৌখিকভাবে ক্ষমা চেয়েছে। তো আমাদের কাছে স্পষ্ট, আমরা যেটি বলতে চাই আসলে, যেটি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট থেকেও বলা হচ্ছে, যেটি বারবার করে বলা হচ্ছে, পাকিস্তান আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে ক্ষমা চাচ্ছে। এখন আসলে দেখেন, আপনার এখানে অনেকগুলা তালিকা ইতিমধ্যে এখানে আমাদের সহ আলোচক নিয়ে আছেন, তিনি দেখা করেছেন যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তারা যেখানে গণহত্যা চালিয়েছে পরবর্তীতে তারা ক্ষমা চেয়েছে, এটি যেমন সঠিক। আবার বিভিন্ন রাষ্ট্র রয়েছে যারা আসলে গণহত্যা চালিয়ে কিন্তু এখনো ক্ষমা চায়। এই জায়গা থেকে আসলে আপনি পাকিস্তানকে আসলে একটি ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে আপনি বিবেচনা করেন কিনা, বা পাকিস্তানকে আপনি রাষ্ট্র হিসেবে কিভাবে দেখেন, সেটি কিন্তু আপনাকে দেখতে হবে। দেখেন, পাকিস্তান কিন্তু আসলে এখন ডেমোক্রেটিক একটি রাষ্ট্র না, সেটি একটি থিওক্রেটিক রাষ্ট্র, এবং সেখানে রাজনীতিতে মিলিটারি একটা অত্যন্ত প্রভাব আছে। তো ওই জায়গা থেকে আসলে দেখেন, পাকিস্তানের জায়গা থেকে যদি দেখেন, পাকিস্তান আসলে তারা মনে করে না যে আসলে বাংলাদেশ, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা এদিকে মহান স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বলছি, পাকিস্তান কিন্তু আসলে তারা তাদের দৃষ্টিকোণ থেকে সে ব্যাপারটি দেখছে। ওই জায়গা থেকে আসলে পাকিস্তানের শাহবাজ শরীফ এখন আছেন। এখন আমি যদি গত 54 বছরে কিন্তু বাংলাদেশ আসলে এই স্বীকৃতিটি আদায় করে নিতে পারেনি তাদের কাছ থেকে যে আপনারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চান। এখন পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে আসলে তারা যদি একটি ডেমোক্রেটিক রাষ্ট্র হইতো, ওই ধরনের সিচুয়েশন হইতো, আমার কাছে মনে হচ্ছে যে সেটি আসলে সম্ভব ছিল পাকিস্তানের পক্ষ থেকে, এবং তাদেরকে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু যেটি সমস্যা হচ্ছে আসলে পাকিস্তানের যে ইন্টারনাল যে পলিটিক্সটি আছে, সেই পলিটিক্সে যদি আপনি এখন বাংলাদেশ ইস্যুটি আসলে তাদের ইন্টারনাল পলিটিক্স আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না ক্ষমা চাওয়ার বিষয়টা। এখন যদি ধরেন শাহবাজ শরীফ যদি সে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়, তার কিন্তু ইন্টারনালি আসলে সেই পলিটিক্সটি সেখানে থাকে না তার দেশে। এর আগে ইমরান খান ক্ষমতায় ছিল, তিনিও কিন্তু আসলে মৌখিকভাবেই এক ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা আসলে জনগণের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিনি ক্ষমা চান নাই। কারণ তার দেশের যে পলিটিক্যাল যে সিনারিও, তার দেশের পলিটিক্যাল রাষ্ট্রীয় যে অ্যাপারেটাস আছে, সেই দৃষ্টিকোণ থেকে আসলে তাদের বিবেচনা করতে। ওই জায়গা থেকে আমরা মনে করছি যে আসলে বাংলাদেশের বিগত 54 বছরও কিন্তু আসলে এটি আসলে কোনো সেটেলমেন্ট আমরা করতে পারিনি। আসলে যে সরকারি এসেছে বারবার বলেছে পাকিস্তানের উচিত ক্ষমা চাওয়া, পাকিস্তানের উচিত নাগরিক সমস্যাটি সমাধান করা, পাকিস্তানের উচিত আমাদের যে অর্থের যে অর্থের যে বন্টন, সুষম বন্টন সেটি করা। তো ওই যে দৃষ্টিকোণ থেকে আসলে এটি চলতেই থাকবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে। ওপর দিক থেকে পাকিস্তানও আসলে তারা বারবার বলবে আমরা মৌখিক ক্ষমা চাচ্ছি, এই বিষয়টি চলতেই থাকবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে বললেন 71 ডিলের যে ইস্যুটা আছে, মানে যে পুরো বিষয়টা আসলে 71 ডিলের ইস্যু হয়ে গেল সেইখানে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনারা একই স্লোগান শেয়ার করেন, দলীয় স্লোগান, মানে একই রকম স্লোগান শেয়ার করেন, ইনকিলাব জিন্দাবাদ, আপনারা বা মুজিববাদ মুর্দাবাদ, এই যে স্লোগানগুলো, সেগুলো আমরা দেখি প্যারিস প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, তিনিও এই বিষয়গুলো মানে সব সময় সব তার কন্টেন্টের সাথে সাথে এই বিষয়গুলো, এই স্লোগানগুলো বলেন। সম্প্রতি এবং আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ আছে, হাসনাত আব্দুল্লাহর সাথে আছে, তিনিও বলেন, বা এটা আমরা জানি। একই রকম যখন 32 নম্বরে হামলার কথা বলা হয়, তখন তিনিও বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন। একটা যোগাযোগের বিষয় আমরা বুঝতে পারি এবং স্বীকারও করেন তারা, এমন না যে এটা গোপন যোগাযোগ আছে, এবং গুরুও মানেন অনেকে পিনাকি ভট্টাচার্যকে। সেখানে তিনি সম্প্রতি বলেছেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লাখ নয়, 3 লাখ নয়, 30,000ও নয়, এটি আসলে 2000। এই বক্তব্যের সাথে কি আপনার একমত? না, এই বক্তব্যের সাথে আমরা, দেখেন, পিনাকি ভট্টাচার্য উনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, উনি যেহেতু কোনো দলের সাথে সম্পর্কিত না, তো ওই জায়গা থেকে আসলে আমরা যেটি মনে করি যে আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আসলে তার যে বক্তব্যটি, যে শহীদের সংখ্যা নিয়ে, এটি আসলে অত্যন্ত মানে আপত্তিকর একটি বক্তব্য তিনি দিয়েছেন, এবং আমরা এটা আসলে বিরোধিতা করি। মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা আসলে স্বাধীনতার এত বছর পরও আমরা যেমন এটা আসলে সুরাহা করতে পারি না স্পেসিফিক কত, তো ওই জায়গাটি থেকে আসলে তিনি যে সংখ্যাটি বলেছেন এটি আসলে মানে এটির সাথে কোনোভাবে আসলে একমত হওয়া সম্ভব না। মানে আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রকে বিশ্বাস করেন, স্বাধীনতাকে যদি স্বীকার করেন, মানে শহীদদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য তার কাছ থেকে আমরা আশা করি না বলে মনে করছি। জি, আপনি আসলে তবে এই সংখ্যাটি নিয়ে আসলে আমাদের একটি সুরাহা হওয়া উচিত আমি মনে করছি, এবং এটি ইন্টারিম সরকারের আমলেই এই শহীদদের আসলে সঠিক সংখ্যাটি কত এটি কিন্তু আসলে সম্ভব। মানে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সদিচ্ছা থাকে এবং গুডউইল যদি থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে শহীদদের সঠিক সংখ্যাটি এসে তুলে, যেহেতু দলিলপত্র রয়েছে, প্রপার ডকুমেন্টস রয়েছে, আপনি মনে করছেন এটাকে সুরাহা হওয়া উচিত, এবং ওই বক্তব্যটিকে আপনি আপত্তিকর বক্তব্য বলছেন। আমি শেষ চেষ্টা একটু রাকিব আল হাসান আপনার কাছ থেকে করি। পুরো বক্তব্যে কিছু কিছু অংশ আপনাকে ভালো শুনতে পেরেছি, বেশিরভাগ অংশে একটু সমস্যা হয়েছে। আপনি মানে শুনছিলেন আপনি বক্তব্য, সেখানে আপনি আপনার মন্তব্য যদি বলেন। আচ্ছা, আমি ওই আগের অংশ যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখুন আসলে পাকিস্তানের এই ইস্যুটা হচ্ছে কি, ধরুন পাকিস্তানের পক্ষ থেকে যেরকম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়নি, এবং আমি যেটা মনে করি যে যেটা আমাদের মুক্তিযুদ্ধের একটা গৌরবোজ্জ্বল অধ্যায়, এবং সেটা একটা পিপল সেন্টিমেন্টের জায়গা। তো পাকিস্তানের সাথে যদি পাকিস্তান আমাদের সাথে ওয়ার্কিং রিলেশন করতে চায়, আপনি যদি জানেন এই মুহূর্তে পাকিস্তান আমাদের সাথে ওয়ার্কিং রিলেশন করার জন্য অনেকভাবে এগিয়ে আসছে,
বাণিজ্য সম্পর্ক সেখানে হতে পারে, এটা হওয়ার জন্য আমি ওয়ার্কিং রিলেশন হতে আমি কোনো আপত্তি দেখি না, সেটা বাংলাদেশের সাথে হোক যে কোনো দেশের সাথে হোক আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি পাকিস্তানের সাথে যেহেতু আমাদের একটা গণহত্যা মুক্তিযুদ্ধ এই জিনিসটি জড়িত, সুতরাং তাদের একটা আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াটা জরুরি, খাওয়াটা উচিত, এবং ক্ষতিপূরণের বিষয়টি তাদের জন্য তারা এফোর্ডেবল করতে পারবে কিনা সেটা আমি জানি না, কিন্তু সেটাকে ছাড় দিলেও আমার মনে হয় যে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, এটা হচ্ছে এক নম্বর স্টেপ। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে কি ওই মেরাজ ভাই যেটা বলছিল যে পাকিস্তানের আসলে ব্যাপারটা হচ্ছে কি পাকিস্তানের মূল রাজনীতিটা আসলে কন্ট্রোল করা আসলে মিলিটারি, আর এই মুহূর্তে তাদেরও কিন্তু একটি ভূ সরকারের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, দুর্বল মধ্যে যাচ্ছে। তো সুতরাং তাদের মিলিটারি স্টেটটা এটা কতটুকু ওন করবে বা কতটুকু তারা এই দায় নেবে সেটা একটা জরুরি প্রশ্ন আমারও রয়েছে, এবং আমি এটা আসলে বাংলাদেশের পক্ষ থেকে দোষ দিতে আসলে লাভ হবে না। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ হচ্ছে দেখুন পাকিস্তানিদের ক্ষেত্রে যেটা একটা সত্য সেটা হচ্ছে দেখুন তাদের যেরকম ক্ষমতা মানে ক্ষমা চেয়ে আমাদের সাথে ওয়ার্কিং রিলেশনটা ডেভেলপ করা উচিত, একই সত্যটা কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রেও। আমরা ধরুন জামাত ইসলামী যারা এই মুহূর্তে রাজনীতি করে তারা তো কেউ 71 সালে ছিল না, সুতরাং তারা কেন সেটা যখন করে, এবং সেই দলটা যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধী ছিল সেখানে তারা যেহেতু এই দলের রাজনীতি করতে হলে এই দলের রাজনীতি করতে হলে আমার মনে হয় যে তাদের যদি কিন্তু এই পার্টির মধ্যে না রাখে তারা একটা ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় যে তারা একাত্তর বিষয়টা উচিত এবং সেক্ষেত্রে তাদের আর কোনো প্রশ্ন আমার মনে করবে না। সুতরাং এই জিনিসগুলো আমাদের রাজনৈতিক অঙ্গনে যত তাড়াতাড়ি শুরু হবে তত এটার আসলে বিতর্কের অবসান হবে। এছাড়া আমি আর বিতর্কের অবসান দেখি না, এবং 54 বছর কেন 100 বছর 150 বছর পরে এই বিতর্কগুলো চলতে থাকবে, যেটা আসলে আমাদের সুস্থ ডেমোক্রেসিক প্রসেসের জন্য এটা খুব একটা নিয়ামক একটা বাধা পেতে হবে। স্পষ্ট। অনেক ধন্যবাদ রাকিব আল হাসান, অনেক ধন্যবাদ বিরাজ মিয়া, অনেকটা সময় কথা বললাম, ধন্যবাদ। নিশ্চয়ই সামনে আবারও কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি।